আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছো সবাই। তো আমাদের সমন্বয় নিয়ন্ত্রণের দ্বিতীয় ক্লাস, যেটা আজকে হওয়ার কথা, যেখানে টপিক হচ্ছে চোখ, কান এবং হরমোন, সেটা ইনশাআল্লাহ আজকে আমরা নিব। এবং প্রথম ক্লাসটা যেখানে আমরা কোর্টিস স্নায়ু পর্যন্ত পড়াইছিলাম, সেটা অলরেডি ইউটিউবে আপলোড করে দিছি। তো যারা দেখো না অবশ্যই দেখবা, যদিও একটু লেট হয়েছে, কারণ আমি ঠিক 9:30টায় নেওয়ার কথা, তখনই আমার কারেন্ট চলে যায়। তো সবকিছু সেট আপ করতে আবার একটু সময় লেগে গেছে। তো যাই হোক না কেন, আমরা আজকে এমন ভাবে গুছিয়ে পড়বো যাতে করে তোমার তো মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি সবকিছু কভার হবেই, পাশাপাশি তুমি আরেকজন স্টুডেন্টকে পড়াইতে পারবা। তো দেখা যাক আমরা সর্বোচ্চ কতটুকু গুছিয়ে দিতে পারি, পড়াগুলো সহজ হয়ে যায় দেখি। তো যার যতই সমস্যা থাকুক না কেন, আজকে আমরা একদম ক্লিয়ার করে পড়বো, এবং এই চ্যাপ্টারের উপর তোমার কোনো ভয়ই থাকবে না ইনশাআল্লাহ। ওকে, আমরা দেরি করবো না। হ্যাঁ, আজকে আমাদের টপিকটা একটু দেখে নেই কি আছে। এই যে চোখ, এই চোখটা পড়বো আর কি মূলত। হ্যাঁ, সংবেদীয় অঙ্গ, সংবেদীয় অঙ্গের চোখটা আছে না, এই চোখটা পড়বো। তা এই কথাগুলো তুমি প্রথম বুঝবা না, ঠিক আছে? আমি শুরু করে দিলাম কিন্তু ক্লাস। এই কথাগুলো তুমি অনেকে ভালো করে ক্লিয়ার হবে না। চিত্র একটা যদি পুরো ব্যাপারটা বুঝো, তখন তুমি অটোমেটিক এই জিনিসগুলো ধরতে পারবা, ঠিক আছে? এই জন্য প্রথমে আমি তোকে চিত্র আঁকা ব্যাপারগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করা শুরু করবো, ঠিক আছে? আশা করি কারো কোনো সমস্যা নাই, এবং সবাই সবকিছু ক্লিয়ার শুনতেছো, ভয়েসও ঠিক আছে, সাউন্ড সবকিছু অল ওকে। এখন তাইলে আমরা চিত্র আঁকা ক্লিয়ার করবো জিনিসগুলা। হ্যাঁ, যে নাইম স্বপ্নীল, ওরা তো নতুন দেখলাম। হ্যাঁ, রোহান ইসলাম মিম রেগুলার। তবে সাইমার আক্তারকে আমি বেশি দেখছি, আমার মনে হয়, বুঝছো? এই জন্য ওর নাম আলাদা করে বললাম। হ্যাঁ, তাসনবা তাবাসসুম তাসফি। অন্ধকার, হ্যাঁ আমাকে একটু অন্ধকার দেখাবে দাও, এখানে একটু সমস্যা আছে, বুঝছো? আমাকে অন্ধকার দেখালে কোনো সমস্যা নাই, আমার বয়স শুনবা, এটাই তোমার দরকার, ঠিক আছে? তুমি বই দেখতে পারলেই হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালো রাখলে আমাকে সুন্দর দেখা যায় আর কি, আর ভালো দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পড়া, আমরা হচ্ছে গুছিয়ে পড়বো এই জায়গার মধ্যে। ওকে, যে এখন আমাকে একটু ক্লিয়ার দেখা যাবে, কারণ আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? আমার দেখে লাভ নাই, তুমি দেখবা তামান্না তিশা আছে, তামান্না তিশা দেখলাম, যদিও শেষ পর্যন্ত থাকবে কিনা, ও ব্যস্ত মানুষ, সেকেন্ড টাইমার আমাদের মতো ছোট ছোট টিচারের ক্লাস করবে কিনা। দুই কুমিল্লার মানুষ, ওরা আমি চিনি। হাসিনা জামান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বিসমিল্লাহ। আমরা চোখ পড়বো আজকে। হ্যাঁ, চোখ, আই, যেটা আমরা দেখি, এটা তো সবাই জানি, চোখের কাছে দেখা। আচ্ছা, চিত্র একটা আঁকার চেষ্টা করি। এই যে একটা চিত্র আঁকার চেষ্টা করি, জানি না সুন্দর হবে কিনা, তবে মোটামুটি আমরা বুঝতে পারবো আশা করতেছি, ঠিক আছে? এই একটা চিত্র। এই জিনিসের নাম কি ভাইয়া? এই জিনিসের নাম হলো স্ক্লেরা। সবার বাইরে একটা জিনিস থাকে, তার নাম স্ক্লেরা, বুঝছো? আমরা পড়ছিলাম কেন একটা জিনিস, স্ক্লেরোপ্রোটিন, কোলেন কাইমা। স্ক্লেরান কাইমা, স্ক্লেরান মানে কি? বাইরের দিকে একটা আবরণ তৈরি করে, যান্ত্রিক টিস্যু গঠন তৈরি করে। স্ক্লেরা সবার বাইরে কি? স্ক্লেরা। আমার সাথে শুনতে থাকো। প্রথম থেকে একটু কঠিন লাগতে পারে পড়াগুলা, একটু কেমন কেমন লাগতে পারে, তুমি আস্তে আস্তে দেখবে জিনিসগুলো সহজ হয়ে গেছে, টেনশনের কারণ নাই, শেষ পর্যন্ত থাকবে, এটা তোমার দায়িত্ব। আচ্ছা, তাহলে প্রথম এটার নাম কি ভাইয়া? স্ক্লেরা। কি বললাম? স্ক্লেরা। ওকে, স্ক্লেরা জিনিসটা কি? দেখো, আমি সাদা কালার দিয়ে কিন্তু আঁকছি, বুঝছো? তুমি এই চিত্রের মধ্যে ভেবে আঁকবা বা আঁকার চেষ্টা করবা। স্ক্লেরা প্রথম যখন শ লাগে, শ দিয়ে মানে সাদা, সবার বাইরে একটা সাদা স্তর আছে। তুমি চোখের মধ্যে সাদা একটা স্তর আছে কিনা, চোখের দিকে তাকালে এটাই স্ক্লেরা, বুঝছো কিনা? স্ক্লেরা সম্পর্কে তুমি এটাই মনে রাখবা, এটা হচ্ছে এটা একটা 1 নাম্বার, এটা হচ্ছে সবার বাইরের স্তর। শতে মনে রাখবা, শ দিয়ে কিন্তু স্ক্লেরা রাখতে হয়, স্ক্লেরা একটা শ দিয়ে লিখতে হয়, তাই না? শ আছে না এখানে, মনে রাখো যে শতে সবার বাইরে, সর্ববহিষ্ঠ স্তর, এবং সাদা। দেখি, এই কালারটা হচ্ছে সাদা, বুঝছো? আমাদের চোখের সাদা অংশ, এটা হচ্ছে স্ক্লেরা, এবং সবচেয়ে বাইরের স্তর, ঠিক আছে? এটা মনে রাখবা, এটা কি সবচেয়ে বাইরের স্তর, বুঝছো? আমি স্তরগুলো আঁকতেছি, এটা সবার বাইরের স্তর। আচ্ছা, এই স্ক্লেরাটা গিয়া সামনে গিয়া এটা একটু ভারী শক্ত একটা জিনিস আর কি, বুঝছো? স্ক্লেরা মানে শক্ত একটা জিনিস, এটা শক্ত জিনিস। ওকে, কোনো সমস্যা নাই। এই শক্ত জিনিসটা একটু পরে গিয়া পাতলা হয়ে যায়, সামনে গিয়া হালকা করে পাতলা হয়ে যায়, বুঝছো? মানে আমি এটা এইভাবে দেখাই। হ্যাঁ, একটু সামনে গিয়া হালকা করে পাতলা হয়ে যায়, বুঝছো? এই পাতলা জিনিসটার নাম হলো কর্নিয়া। তাহলে মনে রাখবা, স্ক্লেরাটা আমাদের চোখের সামনে গিয়ে চোখের সামনে গিয়ে একটু পাতলা হয়ে যায়, পাতলা। এই পাতলা জায়গাটার নাম হইলো কর্নিয়া। পাতলা জায়গাটার নাম কি? কর্নিয়া। আমার হাতের লেখা বেশি একটা সুন্দর না, সুন্দর হওয়া বেশি একটা প্রয়োজন না মনে করি আমি, কোন রকমের লেখা বুঝতে পারলে হইলো, বুঝছো? হ্যাঁ, জিকে আসবে, ঠিক আছে? তাহলে এই যে সাদা একটা স্তর রাখলাম, এর নাম কি ভাইয়া? স্ক্লেরা। স্ক্লেরাটা একটু চোখের সামনের দিকে, এটা কিন্তু সামনের দিকের অঞ্চল, সামনের দিকে গিয়ে পাতলা একটা স্তর তৈরি করছে, তার নাম হলো কি? কর্নিয়া। ওকে, আচ্ছা, তাহলে কর্নিয়া আছে বুঝলাম, তাহলে স্ক্লেরা পাইলাম, কর্নিয়া পাইলাম। এখন এই কর্নিয়ার বাইরে ক দিয়ে একটা আবরণ আছে, মনে রাখবা। এই জায়গাতে শুরু হয়েছে, এটা অন্য কালার দিয়ে দেখাই তাহলে ভালো লাগবে। এই জায়গা থেকে একটা আবরণ তৈরি হয়েছে, মোটামুটি একটা আবরণ আছে কর্নিয়ার বাইরে। একটা জিনিস আছে, এরকম একটা জিনিস আছে, বুঝছো? এর বাইরে এরকম একটা জিনিস আছে। এই জিনিসটার নাম হলো মূলত হলো কনজাংটিভা বলা হয়। কি বলা হয়? কনজাংটিভা।
এটার নাম কি? কনজাংটিভা। আচ্ছা, এটা মূলত কি জানো? এটা মূলত হচ্ছে এই যে আমার চোখের পাতা আছে কিনা, চোখের পাতার ভিতরের স্তর, বুঝতেছো? আমি বুঝতেছি কিনা জানি না। এই ধরো চোখের পাতা, চোখের পাতা এরকম না, এরকম না দুইটা চোখের পাতা, এই চোখের পাতার এই যে ভিতরের স্তরটা, বুঝছো কিনা? আমরা চোখ উল্টাই কিনা, দেখো চোখ যদি উল্টাও, আমরা অনেক সময় এরকম করি না, চোখের চশমা খুলে দেখাই, এই যে এরকম যদি চোখ খুলি, এই চোখ করলে চোখের ভিতরের যে স্তরটা, বুঝছো কিনা? চোখের ভিতরের স্তরটা বলে কনজাংটিভা। তাহলে এটা মূলত চোখের বাইরের একটা স্তর বা চোখের ভিতরের স্তর, সরি চোখের পাতার ভিতরের স্তর, যেখানে আমাদের চোখের পাতাগুলো আছে, এই চোখের পাতাগুলো আছে, এই যে এই চোখের পাতা, এই যে আমরা যেটা চোখ বন্ধ করি খুলি, যে চোখ বন্ধ করি খুলি, যে এটা হচ্ছে চোখের পাতা, এটার ভিতরের স্তরটার নাম হলো কনজাংটিভা। তাহলে খেয়াল করো, এই হলো চোখের পাতাটা, এর ভিতরের স্তরটার নাম হলো কনজাংটিভা। এর ভিতরের স্তরটার নাম কি? কনজাংটিভা। এই জায়গাটা কনজাংটিভা। তো এই জায়গায় যদি কখনো প্রদাহ হয়, তারা বলে কনজাংটিভাইটিস, এরকম একটা নাম, বুঝছো? এটা হচ্ছে চোখ, আমরা বলি অনেক সময় চোখ উঠছে, এই জায়গায় যদি কোনো প্রদাহ হয়, চোখের পাতার ভিতরের স্তরটা যদি কোনো প্রদাহ হয়, তাকে বলে কি? কনজাংটিভাইটিস বা কনজাংটিভাইটিস। কি নামটা মনে হইতেছে না, বুঝছো কিনা? এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের যে এটা দেখো কি কি পাইলাম, স্ক্লেরা পাইলাম, কর্নিয়া পাইলাম। তবে মনে রাখো, কর্নিয়ার মধ্যে একটা জিনিস নাই, ক্যান্সেল। কর্নিয়াতে একটা জিনিস ক্যান্সেল, সেটা হইলো যে রক্ত সংবহন নাই বা রক্ত সরবরাহ নাই। যার কাছে কঠিন লাগতেছে তারা শুনতে থাকো আস্তে আস্তে, বুঝছো? শেষ পর্যন্ত সহজ লাগবে। তাহলে সবার বাইরে কর্নিয়ার মধ্যে কি নাই? রক্ত সরবরাহ নাই, বুঝছো কিনা? এই কথাটা মনে রাখো, যেহেতু রক্ত সরবরাহ নাই, তাকে মানে কোন না কোনো জায়গাতে পায়, সরাসরি রক্ত সরবরাহ তার মধ্যে নাই কর্নিয়ার মধ্যে, কিন্তু এই যে কর্নিয়ার পার্টটার মধ্যে সরাসরি রক্ত সরবরাহ নাই, কিন্তু সে কোন না কোনো একটা জায়গাতে পায়। আমরা পরে দেখবো এটা। তাহলে দেখো, এই ছিল স্ক্লেরাটার সামনের দিকে একটু পাতলা পর্দা তৈরি করছে, তার নাম হলো কর্নিয়া। তাহলে এর নাম কি? এর নাম হলো কর্নিয়া। আচ্ছা, এর নাম হলো কর্নিয়া। এই যে তোমার সবুজ অংশ, এর নাম কি? চোখের পাতার ভিতরের স্তরটার নাম, এটার নাম হলো কনজাংটিভা। এটা কি করে? সরি, একটু বানানটা মনে ভুল হয়েছে, এই দেখো কই চলে গেল। তাহলে এই জিনিসটার নাম হইলো কনজাংটিভা। তাহলে কর্নিয়ার বাইরে ক দিয়ে একটা জিনিস, নাম কি? কনজাংটিভা। শুনতে থাকো আগে, বুঝছো? কঠিন লাগবে প্রথম কনজাংটিভা, বুঝছো? আচ্ছা, কনজাংটিভাটা কি করে? চোখকে আর্দ্র রাখে, ভিজা রাখে, তরল রাখে, যাতে করে জীবাণু আক্রমণ না করতে পারে, ধুলাবালি যাতে না আসে, বুঝছো? তাহলে এই হলো চোখের বাইরের স্তর। এবার আসো চোখের একটা ভিতরের স্তর, এটা আমরা আঁকি। ধরো সবুজ কালার দেখাইলাম। তাহলে মাঝখানের স্তর, এই দেখো চোখের মাঝখানের স্তর, এটা হলো চোখের মাঝখানের স্তর। এই ভিতরে আরেকটা স্তর আছে, মোট 3টা স্তর আছে। এটা হলো চোখের মাঝখানের স্তরটা গিয়া এরকম একটা জায়গা তৈরি করে, এরকম একটা জায়গা তৈরি করে। আবার মাঝখানের স্তরটা গিয়ে আবারও কি করে? একটা জায়গা তৈরি করে, ঠিক আছে? তাহলে মাঝখানের স্তর, এই মাঝখানের স্তরের নাম কি? এই মাঝখানের স্তরের নাম হলো কোরোয়েড। তাহলে 2 নম্বর স্তরটার নাম কি? 2 নম্বর স্তরের নাম কোরোয়েড। তুমি যদি না বুঝতে থাকো, তোমার যদি কঠিন লাগে, তাহলে শুনতে থাকো শুধুমাত্র, শেষ পর্যন্ত তুমি বুঝবা, টেনশনের কারণ নাই। তাহলে মাঝখানের স্তরের নাম কি? কোরোয়েড। তো কোরোয়েডের কাজ কি বা কোরোয়েড সম্পর্কে আমরা কি কি মনে রাখবো? দেখো, কোরোয়েডের কতে কালো মনে রাখবা, কতে কালো, এটা একটা কালো স্তর, যেহেতু কালো, তার মানে এই জায়গার মধ্যে কি বেশি আছে বলতো? মেলানিন না? আমাদের ত্বক সাদা কালো কেন হয়? মেলানিনের অভাবে অথবা মেলানিন বেশি হয়ে গেলে। যার ত্বকের মধ্যে মেলানিন বেশি, সে হয় একটু কালো, যার ত্বকের মধ্যে মেলানিন কম, সে হয় একটু সাদা বা ফ্যাকাশে হয়ে যায়। তাহলে মনে রাখবা, কতে কালো, কতে কি? কতে হচ্ছে কালো। এই যে কোরোয়েডের ক দিয়ে মনে রাখবা কালো স্তর, এটা একটা কালো স্তর। এবং কেন কালো স্তর? কারণ এখানে মেলানিন আছে, বুঝছো? মেলানিন আছে, এজন্য কি কালো। কতে কালো। আর রতে মনে রাখবা যে রক্তনালী আছে এই জায়গার মধ্যে। কি আছে? এই জায়গায় রক্তনালী সম্বন্ধ। তাহলে বলো তো, চোখের কোন স্তর রক্তনালী সম্বন্ধ? এটার আনসার হচ্ছে কোরোয়েড। তুমি একটু বলার চেষ্টা করো তো, দেখি মনে আছে কিনা। দেখি এই জিনিসটা যে পারবে সে আসলে ভালো করে পড়তে বুঝতে যাবে। এটা হলো, তুমি কি মনে আছে কিনা দেখো। তুমি আমাকে বলো, পাকস্থলীর কয়টা স্তর এবং কোন স্তরে রক্তনালী আছে? দেখি কে বলতে পারে, বুঝছো? পাকস্থলীর কয়টা স্তর এবং কোন স্তরে রক্তনালী আছে? দেখি কে বলতে পারো। তাহলে দেখো, কতে কালো, কারণ কি? মেলানিন আছে দেখে কালো স্তরটা। এবং রতে রক্তনালী আছে, মনে রাখবা রক্তনালী আছে, এজন্য মনে রাখবা চোখকে পুষ্টি দেয় এই কোরোয়েড স্তরটা, বুঝছো কিনা? তাহলে আমরা জানি রক্ত দিয়ে সকল পুষ্টি সরবরাহ হয়, সবকিছু হয়, তাই না? তার মানে আমাদের দেহের বিভিন্ন পুষ্টি বিভিন্ন জায়গায় যায়। তাহলে এই জন্য যদি বলে চোখকে পুষ্টি দিবে কে? পুষ্টির সাপ্লাইটা দিবে কে? এটা হচ্ছে কোরোয়েড, বুঝছো? আমরা নাম থেকে উত্তর বাই করে ফেলছি। কতে কালো, কোরোয়েডের কতে কালো, তাহলে এটা কালো স্তর। কেন কালো? কারণ মেলানিন আছে, মেলানিন থাকলে তো কালো হয়, বা মেলানিন বেশি আছে তখন কালো হয়। রতে রক্তনালী, এজন্য রক্তনালী আছে, এজন্য বলতে পারো কি এটা হচ্ছে আমার এখানে পুষ্টি দিবে, বুঝছো কিনা? এবং পুষ্টি দিবে আসার পাশাপাশি রক্তের আরেকটা কাজ কি বলতো? রক্তের আরেকটা কাজ দিল যে সকল বজ্র পদার্থ, চোখের মধ্যে যদি বজ্র পদার্থ জমা হয়, চোখ
ব্যবহার অক্সিজেন ব্যবহার করার পর তাহলে এখানে চোখের কোষগুলো বজ্র পদার্থ যেগুলো উৎপন্ন করবে এগুলাকে নিষ্কাশন করবে কোরোয়েড স্তর দিয়ে, বুঝছো কিনা? কোরোয়েড স্তরে যে রক্তনালী আছে এটা দিয়ে নিষ্কাশন হবে, বুঝছো? আমরা পরে বই দেখে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে সবার বাইরের স্তরটা পড়ে ফেললাম, কোরোয়েড স্তর পড়ে ফেললাম। এবার আসো আরেকটা স্তর পড়ি, এটা হচ্ছে ভিতরের আরেকটা স্তর, এটার নাম রেটিনা। সবচেয়ে ভিতরের স্তরটার নাম কি? রেটিনা। তাহলে চোখের সর্ব ভিতরের স্তরের নাম কি? রেটিনা। তাহলে তিনটা স্তরের নাম বললাম আমরা, যে সবার বাইরে স্ক্লেরা, মাঝখানে কোরোয়েড, এর ভিতরে কি? রেটিনা, বুঝছো? তাহলে সবার ভিতরে কোনটা? রেটিনা। 3 নম্বরে হচ্ছে রেটিনা। এই রেটিনা নিয়ে আমরা পড়বো বিস্তারিত, একটু পরে গিয়ে পড়বো। তবে এর আগে আমরা কোরোয়েড সম্পর্কে একটা ভালো করে পড়তে হবে। এই যে তোমাকে বলছি এই যে কোরোয়েডের দেখা খেয়াল করছো কিনা? সবুজ অংশটার নাম হলো কোরোয়েড, সবুজ মাঝখানের স্তরটার নাম হলো কোরোয়েড। কোরোয়েডের বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলছি। তবে কোরোয়েড অনেকগুলো অংশ নিয়ে গঠিত। যেমন এই যে দেখো কোরোয়েড যে আঁকলাম, এই যে কোরোয়েড তোমাকে আঁকলাম, কোরোয়েড আঁকার পর এই যে একটা দেখছো কিনা একটা ত্রিকোণ আকারের জিনিস আঁকছি, ত্রিকোণ আকার একটা অংশ আঁকছি, এই জিনিসটার নাম কি? এই জিনিসের নাম হলো মনে রাখবা সিলিয়ারি বডি। এখানে আসলে অনেক কিছু জিনিস থাকে, এই জিনিসটার নাম হলো সিলিয়ারি বডি। এই জিনিসের নাম কি বলো? এই জিনিসের নাম হলো সিলিয়ারি বডি, বুঝছো? দাঁড়াও, তোমাদের বই থেকে দেখাবো, টেনশনের কারণ নাই, তুমি আপাতত শুনতে থাকো আমার কথাগুলা। তুমি আমার কথা কয়েকবার যদি শুনো তোমার মুখস্থ হয়ে যাবে, বেশি একটা টেনশন হবে না। তাহলে জিনিসের নাম কি? সিলিয়ারি বডি। একটা বডির মতো অংশ না এটা? সিলিয়ারি বডি। আচ্ছা, এই সিলিয়ারি বডির মধ্যে সিলিয়ারি পেশি থাকে, কি থাকে? অনেক কিছুই থাকে, এর মধ্যে একটা কথা মনে রাখবা, সিলিয়ারি পেশি থাকে। সিলিয়ারি পেশির কাজ কি? চোখের উপযোজন করা, চোখের উপযোজনে হেল্প করা। উপযোজন মানে কি বলতো? একটু পরে বলবো তোমাকে উপযোজন মানে কি, বুঝছো? উপযোজন মানে কি একটু বলে রাখি তোমাকে। আমরা চোখ দিয়ে নরমালি 6 মিটার দূরত্বের কোনো একটা বস্তু সহজে দেখতে পারি, কিন্তু যদি এমন হয় 6 মিটারের কাছে এসে পড়ছে, বেশি এসে পড়ছে, অথবা 6 মিটার থেকে বেশি দূরে চলে গেছে, তখন আমাদের চোখের ফোকাস দূরত্ব আমরা চোখের মধ্যে কিন্তু লেন্স থাকে, আমি একটু পরে দেখাবো। লেন্সের ফোকাস দূরত্বটা কমাইয়া বাড়াইয়া চোখ এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেয়। অ্যাডজাস্টমেন্ট করাটাকেই বলে উপযোজন, বুঝছো? তাহলে 6 মিটার দূরত্বে যদি কোনো একটা বস্তু থাকে, এটা ঠিক আছে, অলোকে। কিন্তু যদি 6 মিটারের কম বা অনেক দূরে থাকে, 6 মিটারের বেশি, তখন দেখা গেছে চোখের ফোকাস দূরত্ব অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট করে নেয়, মানে মানায় নেয়, বুঝছো কিনা? মানায় নিয়ে এটাকে ঠিক মতো বস্তুকে দেখার জন্য সিস্টেম করে নেয় চোখটাকে। এটাকে বলে উপযোজন। একটু পরে পড়বো আমরা বিস্তারিত, সমস্যা নেই। তো এটা জাস্ট লিখে রাখো যে এখানে সিলিয়ারি পেশি থাকে, এটা উপযোজনে হেল্প করে। একটু পরে আমি বই থেকে দেখাবো সবকিছু। তাহলে এই যে মাঝখানে সবুজ স্তরটা, এটারই একটা পার্ট হলো কি? তোমার কি? সিলিয়ারি বডি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস এরকম বাইর হয়, এই জিনিসটার নাম হলো আইরিশ। এই দেখো, এই যে এটা আঁকলাম, এটার নাম কি? আইরিশ। আমি একটু পরে আরো ক্লিয়ার করবো, টেনশন নাই। প্রথম না বুঝতে পারো, আমি আবারও বলতেছি, প্রথম একটু না বুঝতে পারো, কেমন লাগতে পারে, কিন্তু একটু পরে পুরোটা পড়বা, তোমার কাছে সহজ লেগে যাবে, কোনো টেনশনের কারণ নাই। আমি কিন্তু আগে বলে নিলাম। তাহলে এই দেখো, এই যে তোমার এই যে এই সিলিয়ারি বডি থেকে এই যে একটা পার্ট উৎপন্ন হইলো, এই এই পার্টের নাম হইলো আইরিশ। তুমি চোখ পড়ার বেস্ট উপায় হইলো চিত্র এঁকে পড়া। তুমি যত কথাই বলো না কেন, এটা তুমি একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, যেখানেই বলো না কেন, তোমাকে চিত্র এঁকেই বুঝতে হবে। তুমি চিত্র আঁকলে তোমাকে অনেক পড়া শেষ হয়ে যাবে এখানে, বুঝছো কিনা? তো কোনো টিচার যদি তোমাকে চিত্র আঁকা না পড়াইয়া তোমাকে যদি স্লাইড দেখায় পড়ায়, বা হচ্ছে তোমাকে যদি বই থেকে দাগা দেখে পড়ায় দেয়, তার মানে মনে রাখবে চিত্রের মধ্যে বন্ডামি আছে। কথা বুঝছো কিনা? এডমিশনের ক্লাসের ক্ষেত্র, কারণ তোমার এই টপিকটাই চিত্রটা বুঝে পড়ার জিনিস, বুঝছো কিনা? এটা মনে রাখবা সবসময়। তা আইরিশ বলে এটাকে। আইরিশ কোনটা বুঝতে পারছো? এই যে চোখ আছে, তোমার নরমাল চোখের দিকে তাকালে দেখো একটা বড় একটা কালো অংশ আছে, এটার নাম হলো আইরিশ। আর বড় একটা কালো অংশের মাঝখানে খেয়াল করো, বড় একটা কালো অংশ আছে কিনা? এখানে কিন্তু দেখবা তোমার চোখের মাঝখানে একটা বড় একটা কালো অংশ আছে, কালো অংশের ভিতরে আর একটা ছোট একটা কালো অংশ আছে, এটাকে বলে চোখের মণি, তাই না? তাহলে এই যে বাইরে একটা কালো অংশ, এটার নাম হইলো কি? এটার নাম হইলো আইরিশ। আর আইরিশের ভিতরে খেয়াল করো, এই যে মাঝখানে চিত্রটা, এই মাঝখানে চিত্রটা বলতেছে কি? মাঝখানে চিত্রটা বলতেছি হচ্ছে পিউপিল বা চোখের মণি, বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে আমরা যদি তোমার চোখ যদি সামনে থেকে দেখি, তাহলে এটা হচ্ছে এই অবস্থা। আর এটা হচ্ছে আমরা সাইড ভিউ মানে পাশে থেকে দেখতেছি এই অবস্থাটা, বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের চোখের আইরিশ। আইরিশের কাজ কি বলতো? আইরিশের কাজ হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে, এই চোখের মনিটা বৃদ্ধি করা। খেয়াল করে দেখো তো, এই যে খেয়াল করো, এই যে আইরিশটা যদি একটু সংকুচিত হয়, তাহলে এই চোখের মনিটা বড় হইব, বা একটু চোখের পিউপিলটা বড় হয়ে যাবো। আর যদি এটা যদি প্রসারিত হয়ে যায়, এটা হয়ে যাবে, তাহলে এটাকে বলে চোখের জানালা। কি বলা হয়? চোখের জানালা বলতে পারো, যে এই দিকে আলোটা প্রবেশ করবে। তাহলে আলো যদি এদিক থেকে আসে কি এদিক দিয়ে প্রবেশ করবে না? বলো তো, এদিক দিয়ে প্রবেশ করবে। তাহলে আইরিশ নিয়ে আমরা বললাম যে আইরিশটা হচ্ছে একটা জিনিস যেটা কি করে, চোখে এখান দিয়ে আলো প্রবেশে সাহায্য করে, তাই না? আলো প্রবেশে সাহায্য করে। হ্যাঁ, আরো সমস্যা হইতেছে না তো? বলো তো। হ্যাঁ, আমার কথাগুলো একটু মনে রাখবা। তুমি যদি আগে পড়েও থাকো, হয়তো বা আমার কথা শুনলে অনেক কিছু তোমাকে সহজে মনে পড়ে যাবে, বুঝছো কিনা? আচ্ছা, আইরিশের মধ্যে পেশি থাকে। আচ্ছা, এই যে মাঝখানে ছিদ্রটা, এটার নাম কি? মাঝখানে ছিদ্রটার নাম হলো, কোন দিকে দেখা এটাকে? তাহলে আইরিশের মাঝখানে ছিদ্র দেখো, এই যে
আইরিশের মাঝখানে সেটার নাম হলো পিউপিল। তাহলে এখানে এটা কি থাকে? আইরিশের মাঝখানে পিউপিল থাকে, আইরিশের মাঝখানে পিউপিল থাকে। পিউপিল, এই পিউপিলটা আসলে কি? এটাই চোখের মনি। চোখের মনি বলি না আমরা, চোখের মনি সেইটাই, বুঝছো? তাহলে চিত্র একে তোমাকে বুঝাইছিলাম পিউপিল। পিউপিলটা সংকোচন হতে পারে, প্রসারিত হতে পারে। তুমি কখনো টেস্ট করছো কিনা জানি না, তোমার ছোট ভাই বোন থাকলে টেস্ট করে দেখবা। তাকে অন্ধকার রুমে নিয়ে, অথবা অন্ধকার রুমে নিলে ভালো বোঝা যায় আর কি, বুঝছো? তার চোখের মধ্যে হঠাৎ করে লাইট ফালাইবা, লাইট ফালাইলে কি হয় দেখবা চোখের মনিটা বড় হয়ে যায়, বুঝছো কিনা? লাইট ফেললে কি হয়? চোখের মনিটা বড় হয়ে যায় দেখবা। আবার তুমি যখন লাইটটা সরাই ফেলবা তখন দেখবে যে চোখের মনিটা নর্মাল অবস্থা চলে আসছে, বুঝছো কিনা? অথবা বড় হয়ে গেছে। তা তুমি যখন লাইট ফালাইবা, সরি ছোট হয়ে গেছে, তাহলে তুমি যখন লাইট ফালাইবা দেখবে চোখের মনিটা একটু বড় হয়ে গেছে। এই জিনিসটা খেয়াল করে দেখো, নিজেও ট্রাই করে দেখতে পারো, বুঝছো কিনা? তাহলে এই পিউপিলের মধ্যে পেশি থাকে, কি থাকে? পেশি থাকে, যে পেশিগুলা নিয়ন্ত্রণ করে যে তোমার চোখের মনিটা বড় হবে না ছোট হবে, বুঝছো কিনা? দুই রকমের পেশি থাকে, একটা হলো অরীয় পেশি, একটা হলো অরীয় পেশি। চিত্রকে বুঝাবো, এখনো যারা বুঝতে টেনশনের কারণ নাই। আর একটা হলো বৃত্তাকার পেশি, একটা হলো কি বৃত্তাকার পেশি। এই দুটো পেশি কি করে? এই পিউপিলের সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করে, বুঝছো? এবার আমি তোমাকে একটা জিনিস দেখাই, দেখো একটা মজার জিনিস দেখাই। তো আমরা কি পড়তেছিলাম? পিউপিলের মধ্যে পেশি আছে। তাহলে আমরা কি বলতেছি? দেখো এই যদি একটা চোখ হয়, চোখের মাঝখানে মনিটা হচ্ছে পিউপিল। তো এই মনির চারপাশে দেখো, খেয়াল করো, এই যে এখানে পেশি থাকে। অরীয় পেশি কোনগুলা? অরীয় পেশি কোনগুলা? বৃত্তাকার পেশি কোনগুলা? বলতেছি দেখো, দাঁড়াও আমি একটু কল দিচ্ছি, আমি ধরে বলতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ক্লাসে আছি, আমি পরে ফোন দিব। হ্যাঁ, দেখো তাহলে এটা চোখের মনি, তাই না? তাহলে এখানে কি থাকে? এই যে এরকম অরীয় মানে হচ্ছে ব্যাসার্ধ বরাবর, বুঝছো? এটা যদি চোখ হয়, চোখের এই যে এটাতে বলে অরীয় পেশি, এটাতে বলে কি? অরীয় পেশি। আর এর চারপাশে এরকম পেশি থাকে, এটা বলে বৃত্তাকার পেশি। এগুলো বলে কি? বৃত্তাকার পেশি। এগুলোর নাম কি? বৃত্তাকার পেশি, বুঝছো? বৃত্তাকার পেশি। এবার আসো তোমাকে ছক দেখাই, তাহলে এই ছকের মাধ্যমে তোমার এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি বলছি তোমার যদি খুব ব্যস্ত হয়ে থাকো তাহলে তুমি চলে যেতে পারো, কিন্তু একটু ভালো করে পড়াবো আমি, কারণ এই জিনিস একবার যদি ক্লিয়ার হয়ে যায়, তুমি একবারে সারা জীবন মনে রাখতে পারবা, বুঝছো? কোনো কঠিন প্রশ্ন দিয়ে তোমার আটকানো যাবে না। দেখো তাহলে এটা হচ্ছে পিউপিলের অবস্থা। তাহলে কোন আলোতে কি হয় আমাকে পড়তে হবে। মৃদু আলোতে কি অবস্থা হয় আর উজ্জ্বল আলোতে কি অবস্থা হয়, এটা আমাকে শিখতে হবে, পিউপিলটা, বুঝছো? তোমাকে আমি ছক করে ব্যাপারটা ক্লিয়ার করে দিই, একদম যা পড়বো ক্লিয়ার করে পড়বো, ঠিক আছে? একটু সময় লাগলো, তোমাকে সময় দিতে হবে, প্রথমবারই সময় দিবা, পরের বার যত সময় না লাগে। দেখো আলো, দুই রকমের আলো হইতে পারে, মৃদু আলো হইতে পারে, উজ্জ্বল আলো হইতে পারে, বুঝছো? মৃদু আলো হইতে পারে, উজ্জ্বল আলো হইতে পারে। পিউপিলের অবস্থা দেখবো কোথায় কি অবস্থা, ঠিক আছে? এটা আমরা এখানে লিখবো যে কোন আলোতে কি হয়। আচ্ছা, এরপরে লিখবো এখানে কোন পেশি কি অবস্থা হয়, বৃত্তাকার পেশির কি অবস্থা আর অরীয় পেশির কি অবস্থা। তাহলে অরীয় পেশির কি অবস্থা, একটা দেখবো যে বৃত্তাকার পেশির কি অবস্থা, বুঝছো? অরীয় পেশি যা হবে বৃত্তাকার পেশি তার উল্টা হবে, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এই পেশিগুলো সংকোচন প্রসারণ হবে। এই যে একটা হলো অরীয়, এই যে অরীয় পেশি সংকোচন প্রসারণ, আর একটা হলো এই যে বৃত্তাকার পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে এই যে মাঝখানে যে পিউপিলটা, চোখের মাঝখানে যে পিউপিল, এটাকে কি করবে? সংকোচন প্রসারণ করবে। তাহলে এই হলো অরীয় পেশি, এগুলো ব্যাসার্ধ বরাবর আছে। আর এই চারপাশে কি আছে? বৃত্তাকার পেশি আছে। বৃত্তাকার পেশিগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে এই যে মাঝখানে যে পিউপিলটা আছে, মাঝখানে পিউপিলটার সংকোচন প্রসারণ করবে, ছোট বড় করবে। অর্থাৎ আমাদের পিউপিল কিন্তু ছোট বড় হইতে পারে, এর দিয়ে কিন্তু আলোটা প্রবেশ করে, আমাদের চোখ আলোটা কিন্তু এই বরাবর দিয়ে প্রবেশ করে, বুঝছো? এটাকে চোখের জানালা বলতে পারো, চোখের জানালা, তাই না? চোখের মনি। আচ্ছা, তো মৃদু আলোতে যেটা হয় যে চোখের পিউপিলটা একটু বড় হয়ে যায়। কি হয়ে যায়? মৃদু আলোতে চোখের পিউপিলটা বড় হয়ে যায়। আর কেমনে বড় হয়? সেখানে অরীয় পেশিগুলা, খেয়াল করো, আমি যদি এক কাজ করি, এই যে অরীয় পেশি, এগুলো বলছি, আমি যদি এক কাজ করি অরীয় পেশিগুলো এই যে টান দেই, এগুলো সংকোচন হয়ে যাবে না বলতো? একটু পেশিগুলো সংকোচন হয়ে গেল না? এদিকে যদি একটা পেশি, এই পেশিটা যদি এই চোখের মনে এদিকে টান দিলে কি? এদিকে যদি টান দেয় তাহলে কি? এটা একটু সংকোচন হয়ে গেল না? আর যখন তুমি অরীয় পেশিগুলো সংকোচন হতে থাকবে, অরীয় পেশিগুলো যখন একটু সংকোচন হয়ে ছোট হয়ে যাবে, তখন বলতো বৃত্তাকার পেশিগুলো বড় হয়ে যাবে না, প্রসারিত হয়ে যাবে না? কারণ এদিক দিয়ে টান দিছে মানে কি? এই বৃত্তাকার পেশিটা একটু প্রসারিত হয়ে যাবে। তাহলে মনে রাখবা, অরীয় পেশির সংকোচনের মাধ্যমে এবং বৃত্তাকার পেশির প্রসারণ, বুঝছো? এইটার মাধ্যমে কি হয়? আমাদের পিউপিলটা আলটিমেটলি বড় হয়ে যায়। তুমি যদি একটা কথা মনে রাখতে পারো, তুমি অন্তত এই কথাটা মনে রাখবা যে মৃদু আলোতে পিউপিলটা একটু বড় হয়ে যায়। এর আরেকটা কারণ আছে, তোমাকে একটু বুঝাই বলি। তোমার যখন আলো কম, মৃদু আলো মানে কি? আলো কম না, তো আলো কম, তো চোখ চাইবে যতটুকু আলো আছে তাই যাতে গ্রহণ করতে পারে। তো ইচ্ছা মতো করে মনের দুয়ার খুলে দিবে, একদম মনের দুয়ার খুলে দিবে, বুঝছো কিনা? একটু বড় হয়ে যাবে, যাতে করে যাই কম আলো আছে তা যাতে চোখের ভিতরে ঢুকে, বুঝছো কিনা ব্যাপারটা? এটা এমনি লজিক্যালি চিন্তা করলে বুঝতে পারবা যে মৃদু আলোতে তো আলো কম, আলো যখন কম তখন চোখের মনি চাইবে, চোখের পিউপিলটা চাইবে যাই আছে আলো, যাই কম আছে তাও একটু অন্তত গ্রহণ করি। এই জন্য অন্তত এই পিউপিলটা একটু বড় হয়ে যাবে, যাতে করে যা আছে তা ঢুকতে পারে। আর যখন মনে করো উজ্জ্বল
অনেক বেশি আলো, এত আলো তো দরকার নাই, তখন ইচ্ছা করে পিউপিলটা ছোট হয়ে যায় যাতে করে কম আলো প্রবেশ করতে পারে। এত আলো দরকার নাই, আবার অতিরিক্ত কোনো কিছু ভালো না, ঠিক আছে কিনা। আর কম আলোতে পিউপিলটা বলে যে না, যাই আছে তাই গ্রহণ করি, বুঝছো কিনা। মেডিকেলে টপ মেডিকেল না পাই, অন্তত চান্স পাই, বুঝছো কিনা, অন্তত চান্স পাইলেও চলবো, বুঝছো কিনা। এটা হচ্ছে সেকেন্ড টাইমাররা, যে না, সেকেন্ড টাইমাররা হচ্ছে কি বলে, যা ফার্স্ট টাইমে পাই নাই, অন্তত সেকেন্ড টাইমে অন্তত একটা মেডিকেল পাই না পাওয়ার থেকে, তাও ভালো। আর ফার্স্ট টাইমার হচ্ছে এইটা, বুঝছো, ফার্স্ট টাইমার হচ্ছে এইটা। আচ্ছা যাই হোক, উজ্জ্বল আলোতে কি হয়, ছোট হয়ে যায় পিপিল, বুঝছো। তখন কি হয় বলতো, এই পেশিগুলা, এই যে আমাদের এই যে ওর এই পেশিগুলো কি হয়, একটু প্রসারণ হয়ে যায়, একটু ভিতরের দিকে ঠেলা দেয়, একটু ভিতরের দিকে পেশিগুলো ঠেলা দেয়, এবং বৃত্তাকার পেশিগুলো একটু ভিতরের দিকে ঠেলা দিলে কি হয়, আলটিমেটলি পিপিলটা ছোট হয়ে যায়, বুঝছো। একটু চিন্তা করার চেষ্টা করবে এগুলা। তাহলে এটা কি হয়, ওর এই পেশির প্রসারণ, উল্টা কথাটা বলবা, ওর এই পেশির প্রসারণ আর বৃত্তাকার পেশির সংকোচন। তুমি একটু চিত্র নিজে নিজে চিন্তা করা শুরু করবে, একবার যদি বুঝো সারা জীবন মনে থাকবো। আবার বলতেছি, তুমি যদি এই পার্টটা মনে রাখতে পারো, অন্তত এই কথাটা মনে রাখো, কোন আলোতে কি হয়, বুঝছো, এটাই পড়া। ওকে, তাহলে পিপিল নিয়ে বিস্তারিত আমরা বলে ফেলছি, আমরা বলে ফেলছি যে কি কি পড়তে হবে না পড়তে হবে। তাহলে এই দুটো পেশির সংকোচন প্রসারণে আমার পিপিল ছোট হয় কিভাবে, বড় হয় কিভাবে, কখন বড় হয় কখন ছোট হয়, বিস্তারিত বলে ফেলছি। তাহলে পিপিল নিয়ে পড়া শেষ। এবার আর কি পড়া আছে দেখি। তাহলে মোটামুটি আমরা চোখের সবচেয়ে বাইরের স্তর স্ক্লেরা নিয়ে পড়ছি, কি পড়তে হবে, কোরোয়েড নিয়ে পড়ছি, চোখের পাতা বলছি, এই লাল কালারটা চোখের পাতা, চোখের পাতার ভিতরের স্তরটা কনজাংটিভা থাকে, এখানে যদি কোনো প্রদাহ হয়, কনজাংটিভাইটিস এখানে হইলে তখন আমরা বলি চোখ উঠছে বলি না, ওইটা হচ্ছে ওইটা। আর ঠিক আছে, ওকে। এবার আসো, একটা জিনিস খেয়াল করো তোমরা, মজার জিনিস খেয়াল করো। এই যে একটা হ্যাঁ, আরেকটা জিনিস আমি আঁকে নেই, এটা হচ্ছে এই যে চোখের এই যে আইরিশ আঁকলাম, এবার এখান থেকে একটা লিগামেন্ট উৎপন্ন হয়, এই একটা লিগামেন্ট এসে একটা লেন্স থাকে, মানে কি থাকে, উত্তল লেন্স, বুঝছো কিনা। তাহলে এই যে একটা লিগামেন্ট বাইরে হইলো, এই লিগামেন্টের নাম সাসপেন্সরি লিগামেন্ট। নাম কি? সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্স কথার মানে কি? ভাসায়া রাখা, ধরে রাখা। এটাকে লেন্সে ধরে রাখছে না? তো মনে রাখো, এই যে কোরোয়েডের অংশ এগুলা। তাহলে এই সবুজ যে এটা হচ্ছে কোরোয়েড। কোরোয়েডে কি কি আছে বলতো? এই যে সিলিয়ারি বডির মধ্যে কি আছে? সিলিয়ারি পেশি। এটা আজকে উপযোজন আমরা বলছি, একটু পরে ভালো করে পড়াবো। এখানে আইরিশ আছে, আইরিশের ভিতরে, আইরিশের মাঝখানে কি আছে? পিউপিল আছে। আবার এখানে সাসপেন্সরি লিগামেন্ট, আমি সংক্ষেপে লিখলাম SL, সাসপেন্সরি লিগামেন্ট, ঠিক আছে। সাসপেন্সরি লিগামেন্ট এটা কি করে? এই যে এটা লেন্সটা ধরে রাখে, এটার নাম কি? লেন্স। কথা বুঝছো? তাহলে এই লেন্সটা ধরে রাখে। এই লেন্স কিন্তু আমাদের উত্তল লেন্স, আমাদের চোখের মধ্যে আলো প্রবেশে সাহায্য করে। তাহলে বলতো চোখটা আলোটা কিভাবে যাচ্ছে বলতো? বাইরে থেকে কর্নিয়া পার হইয়া, এখানে একটা ফাঁকা গহ্বর আছে, এটা পার হইয়া আইরিশের মাঝখানে চোখের মনে দিয়া লেন্সটা পার করে আস্তে আস্তে ভিতরের দিকে যাবে, তাই না? আচ্ছা, এবার আসো, তিনটা প্রকোষ্ঠ আছে এখানে, এটা একটু পড়তে হবে। তিনটা প্রকোষ্ঠ আছে। এই হলো একটা প্রকোষ্ঠ, এই হলো একটা প্রকোষ্ঠ, এই হলো একটা প্রকোষ্ঠ, এই হলো একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ। এটাকে বলে অগ্র প্রকোষ্ঠ, এটাকে বলে পশ্চাৎ প্রকোষ্ঠ। তাহলে সামনের দিকে খেয়াল করো, সামনের দিকে যদি খেয়াল করি, এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, তিনটা জায়গা। এটাকে বলে অগ্র প্রকোষ্ঠ, এটাকে বলে পশ্চাৎ প্রকোষ্ঠ। এটা মধ্য প্রকোষ্ঠ না। তোমার মনে হইতে পারে ভাই এটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, এটা হচ্ছে মধ্য প্রকোষ্ঠ, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। না, মধ্য প্রকোষ্ঠ বলতে কোনো কথা নাই। চোখের মধ্যে তিনটা প্রকোষ্ঠ আছে, এই হলো অগ্র প্রকোষ্ঠ, মধ্য প্রকোষ্ঠ। তাহলে ভাই এটার নাম কি? সরি, মধ্য না, এটার নাম কি? পশ্চাৎ প্রকোষ্ঠ। এটা হলো সামনে, এটা হলো পেছনে। তাহলে ভিতরেরটার নাম কি? ভিতরেরটার নাম ভিট্রিয়াস। নাম্বার বা ভিতরে ভিট্রিয়াস। তাহলে সবচেয়ে ভিতরের প্রকোষ্ঠটার নাম কি? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে খেয়াল করো, তিনটা প্রকোষ্ঠ আছে এখানে, তিনটা প্রকোষ্ঠ আছে। তাহলে দেখো নামগুলা কি কি, নামগুলো তোমরা দেখো, এই মুছে গেল রে। তাহলে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার, এটাকে নাম দিলাম 1, এটাকে নাম দিলাম 2, এটাকে নাম দিলাম 3, ঠিক আছে। তাহলে বলো তো, আমি একটু চিত্র দিকে তোমার দেখাই, একটু বই দেখে দেখালে আরো ক্লিয়ার হবে জিনিসটা। কি দেখো তো, প্রথম প্রকোষ্ঠটা কার কার মাঝে আছে বলো তো? এই যে আমাদের কর্নিয়া, সাদা অংশের নাম কর্নিয়া, কর্নিয়া এবং আইরিশের মাঝখানে 1 নাম্বার, এই অগ্র প্রকোষ্ঠ। আচ্ছা, তারপর দেখো, এই যে আইরিশ এবং লেন্সের মাঝখানে, এই যে আইরিশ না, এটা এই যে আইরিশ এবং লেন্সের মাঝখানে কি তোমার? এই যে পশ্চাৎ প্রকোষ্ঠ। আবার এই যে তোমার লেন্স এবং রেটিনা আছে, লেন্স এবং রেটিনা বা লেন্সের ভিতরের স্তরটার মধ্যে কি? ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ঠিক আছে। তিনটা প্রকোষ্ঠ একটু বই থেকে তোমাকে দেখাই, দেখো তিনটা প্রকোষ্ঠ বই থেকে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো তিনটা প্রকোষ্ঠ বই আছে, এই যে তিনটা প্রকোষ্ঠ, এই যে দেখো, এই যে অগ্র প্রকোষ্ঠ যেটা কাজ আছে কর্নিয়া এবং আইরিশের মাঝখানে। তুমি চিত্র দেখো এবার, এই যে কর্নিয়া এবং আইরিশ এর মাঝখানে অগ্র প্রকোষ্ঠ। ওকে, এরপরে দেখো এই যে অগ্র প্রকোষ্ঠের মধ্যে কি থাকে আমরা পরে বলতেছি। এরপরে দেখো পশ্চাৎ প্রকোষ্ঠ মধ্যে কি আছে? আইরিশ এবং লেন্সের মাঝখানে। তাহলে দেখো তো তুমি, এই দেখো, এই হলো আইরিশ, এই লেন্স, এই হলো আইরিশ, এই হলো লেন্স, এর মাঝখানে পশ্চাৎ প্রকোষ্ঠ, ঠিক আছে। মুখস্থ করার দরকার নাই, চিত্র দিকে পড়লে সহজ। এরপর দেখো তো তোমার হলো ভিট্রিয়াস প্রকোষ্ঠ, এটা কই আছে? লেন্স এবং রেটিনার মাঝখানে।
তাহলে দেখো তো চিত্র দেখে তুমি, এই যে লেন্স, এই হলো লেন্স, এই হলো রেটিনা, তোমার ভিতরের স্তর, এর মাঝখানে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে তিনটা প্রকোষ্ঠ পাইছো কিনা বলো, তিনটা প্রকোষ্ঠ পাইছো কিনা বলো। তোমরা কি এটা বুঝতে পারতেছো তিনটা প্রকোষ্ঠ যে কার কার মাঝে আছে, কোন প্রকোষ্ঠ, এটা বুঝে বুঝে বলা যায় নাকি মুখস্থ করতে হয় বলো। এটা বলো যে তোমরা চিত্র দেখে এটা বলতে পারবে কিনা কোন প্রকোষ্ঠ কোথায় আছে। এবং কনফিউশনের জায়গাটা কিন্তু খেয়াল রাখো, মধ্য প্রকোষ্ঠ নামে কোন প্রকোষ্ঠ নাই। অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ কার কার মাঝে, কর্নিয়া এবং আইরিশের মাঝখানে। পশ্চাৎ প্রকোষ্ঠ কার কার মাঝে, আইরিশ এবং লেন্সের মাঝখানে। আর লেন্স এবং রেটিনার মাঝখানে হলো ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তো সবাই একটু আমাকে বলো যে এই তিনটা প্রকোষ্ঠ বোঝা যায় কিনা, মানে মুখস্থ করা লাগে না। অনেকে কিভাবে পড়ায় আমি তোমাকে দেখাই, অনেকে কিভাবে পড়ায়। এই যে টেকনিক শেখাইছে এভাবে যে ক আ, ক আ, ক আর মধ্যে অগ্র প্রকোষ্ঠ, তারপরে এমনি পড়ায় ক আ, লে রে, লে রে হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তারপর পড়ায় কি যে আ লে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। তা আ লে ক আ লে রে মেরে করার দরকার আছে? এত কিছু করার দরকার নাই। চিত্র এঁকে পড়বা, চিত্র মাথায় রাখবা, তোমার কনসেপ্টও ক্লিয়ার, তোমার সকল অ্যাডমিশনের এমসিকিউ ক্লিয়ার, বুঝছো? তাহলে আশা করি এই প্রকোষ্ঠগুলো তোমার মুখস্থ করতে হবে না। যা চিত্র দেখবা, চিত্র দেখে বলবা, শেষ, কাহিনী শেষ। চিত্রটা একবার বুঝবা, তোমার সবগুলা জিনিস বুঝে গেলা। এবং তুমি একটা স্টুডেন্টকে পড়াইতেও পারবা, বুঝছো? একটা সময় টিউশন করাতে ইচ্ছা হবে। তো দেখো, তাহলে মোটামুটি আমরা তিনটা প্রকোষ্ঠ নিয়ে বুঝে ফেলছি, কি কি পড়তে হবে না পড়তে হবে। ওকে, তারপর আমরা চোখের প্রত্যেকটা অংশ বুঝে গেছি। তাহলে মোটামুটি স্কেলার সবার বাইরের স্তর নিয়ে পড়ছি। এবার আসো একটু বই থেকে একটু পড়ি, দেখি কি কি আছে না আছে, একটু বই থেকে দেখা দরকার। ঠিক আছে, একটু ক্লিয়ার হয়ে পড়লেই সহ। দেখো বই থেকে কি কি আছে, বইটাকে একটু দেখাই, কারণ অনেকে তোমরা বই পড়তে চাও না, বই ভয় পাও। বই তোমরা অনেক নোট পড়তে চাও, স্লাইড পড়তে চাও, কিন্তু বই পড়তে চাও না, বুঝছো? বইটা আমি দেখাই দিই, তুমি বই থেকে কি কি পড়বা। দেখো, এই সবার বাইরের স্তরের নাম হলো স্ক্লেরা, সবচেয়ে বাইরের, এই যে সবচেয়ে বাইরের স্তর স্ক্লেরা, সাদা স্তর, আমি সাদা কালার দিয়ে আঁকছিলাম, দেখো সাদা স্তর। এটা অস্বচ্ছ, এটা কঠিন, কিন্তু এটা সামনে সামনে চোখের সামনে দিয়ে গিয়ে একটু পাতলা হয়ে যায়। এই পাতলা জিনিসটার নাম হলো কি, পাতলা জিনিসটার নাম হলো কর্নিয়া। তাহলে সামনে বলছিলাম যে স্ক্লেরাটা সামনে দিয়ে একটু পাতলা হইয়া ওপেন হয় কর্নিয়া। কর্নিয়ার বাইরে একটা ক দিয়ে জিনিস থাকে, তার নাম হলো কনজাংটিভা। কনজাংটিভা কি করে, চোখে ভিজা রাখে, আদ্র রাখে, ধুলাবালি জীবাণু থেকে রক্ষা করে, বলছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। সরাসরি আবৃত করে না, এটা একটু লেখা রাখবো, সরাসরি আবৃত করে না, কারণ চোখটা তো বন্ধ করো। কেন বলছে আবৃত করে না? কারণ কনজাংটিভা যেন কি বলছিলাম, চোখের ভিতরের পর্দা, চোখের এই যে চোখের পাতা আছে না, যেটা চোখ বন্ধ করে ক্লোজে, চোখ বন্ধ করে ক্লোজে, এই চোখের ভিতরের জিনিসটার নাম হলো, চোখের ভিতরের লেয়ারটার নাম হলো কনজাংটিভা। তো তোমার খেয়াল করে দেখো তো, এই যে তুমি চোখটা বন্ধ করতেছো খুলতেছো না, তার মানে কি আবৃত করে রাখে, মানে কি সবসময় তো আবৃত করে রাখে। কিন্তু তুমি যে চোখ বন্ধ করতেছো খুলতেছো, এই কারণে কনজাংটিভাটা তো সরাসরি আবৃত করে রাখা শুধু পাইতেছে না। এজন্য বলছে যে কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করে রাখে না, কারণ তুমি চোখ বন্ধ করতেছো খুলতেছো, এই কথা মানে কি কনজাংটিভা উপরে উঠতেছে নিচে নামতেছে, তার মানে আবৃত করে তো রাখতে পারতেছে না। কারণ চোখটা তো তুমি উপরে উঠাইছো নিচে উঠতেছো, চোখের পাতাটা যেহেতু উপরের দিকে নিচের দিকে নামাইতেছো, চোখ বন্ধ করতেছো খুলতেছো, এই কথা মানে তো তুমি কনজাংটিভাটাও চোখের পাতার সাথে উপরে নিচে নামতেছে, এই কথা মানে আবৃত করে রাখতে পারতেছে না আলটিমেটলি, বুঝছো কিনা? তো তুমি এই লাইনটা খেয়াল করবা, আর এই ভিতরের কথা যা আছে তুমি বুঝতে পারবা যে কনজাংটিভার কাজ আমি বলে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, কোরোয়েড নিয়ে বলো দাও। কোরোয়েড বলছিলাম যে কতে কোরোয়েড, এখানে এটা কালো কালার হয় দেখে মনে রাখবা যে এটা হচ্ছে মেলানিন থাকে, এখানে মেলানিন থাকে। আবার তে মনে রাখতে বলছিলাম যে রক্তবাহিকা থাকে, রক্তনালিকা থাকে এখানে, আর মেলানিন থাকার কারণে এটা কালো হয়। সবকিছু কিন্তু বলে ফেলছি, তাই না? আচ্ছা, কোরোয়েড, তাহলে দুইটা স্তর নিয়ে বলে ফেলছি। কোরোয়েডের অংশগুলো কি কি চিত্রের মধ্যে দেখাইছিলাম। আইরিশ আছে, সিলিয়ারি বডি আছে, সিলিয়ারি বডির মধ্যে সিলিয়ারি পেশি আছে, যেটা তোমাকে উপযোজন প্রক্রিয়া কাজ করে, আমি লিখে দিয়েছিলাম। ওকে, এরপরে সাসপেন্সরি লিগামেন্ট চিত্র দিয়ে দেখাইছিলাম, দেখো এই যে সাসপেন্সরি লিগামেন্ট। চিত্র এঁকে তুমি নিজে একবার চিত্রটা মাথার মধ্যে আঁকবা, আঁকা বোঝার চেষ্টা করো। সাসপেন্সরি লিগামেন্ট কি করে, লেন্সকে ধরে রাখে, এটাই পড়বা, লেন্সকে জায়গার মতো ধরে রাখে, লেন্স যাতে না পড়ে জায়গা, বুঝছো? এটাই সাসপেন্সরি লিগামেন্ট কাজ। পিউপিল, এই যে পিউপিল নিয়ে বলছিলাম না, পিউপিলের মধ্যে অরিও পেশি আছে, আর একটা কি বৃত্তাকার পেশি আছে, কই বৃত্তাকার পেশি আছে। কখন কি হয় বিস্তারিত একটা ছক দিয়ে তোমাকে বুঝাই দিয়েছি। এই যে চিত্রটা রাখছিলাম, দেখো চিত্রটাকে বুঝাইছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম। রেটিনা নিয়ে পড়া আছে আমাদের, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা বুঝছি যে যা পড়ছি মোটামুটি বইয়ে আছে। এবার আসো একটু রেটিনা নিয়ে পড়াশোনা করি। এই যে রেটিনা 10 মানে এখানে 10টা স্তর থাকে। টিনা থেকে কি মনে রাখবা, 10 মানে কি বলতো 10, মানে রেটিনার স্তর কয়টা, 10টা স্তর। তাহলে বলবো যে 10টি স্তর থাকে। ওকে, ঠিক আছে? এবার এটাই হচ্ছে একটা আলোক সংবেদী সবচেয়ে ভিতরের স্তর এবং স্নায়বিক স্তর, কারণ স্নায়ু আছে। এটাকে কি বলে, স্নায়বিক স্তর বলে, কারণ স্নায়ু আছে, একমাত্র এই স্তরটাতে স্নায়ু আছে, বুঝছো? এই স্তরে কি আছে, স্নায়ু আছে। আচ্ছা, এবার আসো এখানে একটা কাহিনী করি, আমি একটু মুছবো এই জায়গাটা, কারণ এই জায়গাটা হচ্ছে আমি তোমাকে বোঝানোর জন্য আঁকছি। ঘটনামূলক অন্যরকম, বুঝছো? এখানে ঘটনামূলক অন্যরকম। আচ্ছা, এটা একটু কালার ঠিক করে দিই। ওকে, দেখো এখানে কি হয়, এই যে রেটিনা স্তরটা এখানে এসে একটা স্নায়ু উৎপন্ন করে, মনে রাখবা। এখানে একটা স্নায়ুজালক উৎপন্ন করে, এই যে স্নায়ুজালক, বুঝছো? এই যে সবচেয়ে ভিতরের স্তরটা এটা স্নায়ুজালক উৎপন্ন করে, এই স্নায়ুজালক,
স্নায়ুতলক কোনটা? এটার নাম অপটিক স্নায়ু। বলছিলাম না চোখের মধ্যে যে স্নায়ু থাকে অপটিক স্নায়ু, এটাই হচ্ছে অপটিক স্নায়ু, বুঝছো? তাহলে রেটিনার মধ্যে স্নায়ু বিস্তার করার স্নায়ু আছে। কোন স্নায়ু আছে? অপটিক স্নায়ু আছে। অপটিক স্নায়ু কয় নাম্বার বলো তো? অপটিক নার্ভ। অপটিক নার্ভ কয় নাম্বার? 2 নাম্বার, বুঝছো? আচ্ছা, এবার আসো, একটা একটা লাইট যখন আসবে, একটা লাইট যখন আসবে বরাবর কিন্তু এই জায়গার মধ্যে এসে পতিত হবে, তাই না? এই জায়গার মধ্যে সরাসরি পতিত হবে। এই জায়গার মধ্যে যদি একটু নিচে হয়, আলটিমেট এটা নিচে হয় আসলে, বুঝছো? এটা একটু নিচে হয়, আমি যদি এইদিকে আসছি এটা আরেকটু নিচে হয়, এটা আরেকটু নিচে হয়, ঠিক আছে? এই যে এখানে হয়, বুঝছো? এখানে নিচে হয়, তাহলে হ্যাঁ একটু নিচে হয়, ঠিক আছে? এটা নিচে হয়, হইলো। তাহলে এটার নাম অপটিক স্নায়ু, এদিক দিয়ে বের হয়ে আসে, ভালো কথা, কোনো সমস্যা নাই। একটা আলো যখন সরাসরি এদিকে এসে পড়ে, বলো তো কোন জায়গাটা এসে পড়ে? ঠিক এই একটা জায়গার মধ্যে পড়ে। এই জায়গার মধ্যে পড়ার কারণে এই জায়গায় একটা গর্ত সৃষ্টি হয়, গর্ত, বুঝছো? এই জায়গায় একটা গর্ত সৃষ্টি হয়, কারণ আলোটা এসে কি সরাসরি এ বরাবর পড়ে, এ বরাবর পড়ে কিনা বলো? সরাসরি এ বরাবর পড়ে, এজন্য এই জায়গাটা একটা গর্তের মতো সৃষ্টি হয়। এটাকে বলে ফোবিয়া সেন্ট্রালিস, কারণ এটা সেন্টার। বলতো এই চোখের সেন্টার কোনটা? এই চোখের সেন্টার বা এই স্তরগুলো সেন্টার কোনটা? এই জায়গাটা না, এই জন্য এটাকে বলে ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া মানে হচ্ছে গর্ত। তাহলে এই জায়গার মধ্যে কি বলো? এই জায়গার মধ্যে একটা জিনিস তৈরি করে, তার নাম হলো ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিস, ফোবিয়া সেন্ট্রালিস, এইটার একটা অপর নাম আছে ফোবিয়া সেন্ট্রালিসের। এটা একটা গর্ত না বলতো? গর্ত, এমনি হলুদ কালার। তাহলে বলতো এই জায়গাটা সরাসরি আসে আলোপতিত হয়, জন্য একটা গর্তের মতো জায়গা তৈরি হয়ে যায়। সেন্ট্রালিস জন্য সেন্ট্রালিস। তাহলে এটার নাম কি? ফোবিয়া সেন্ট্রালিস। যার আরেকটা অপর নাম হলো মেকুলা লুটিয়া। তার একটা মেকুলা লুটিয়া। লুটিয়া মানে হলুদ। লুটিয়া শব্দের অর্থ কি? হলুদ। লুটিয়া কথা তুমি আরেক জায়গায় পাইছিলা, মনে করে দেখো। এটা হচ্ছে তোমার কর্পাস লুটিয়াম, ঠিক আছে না? তো এটা হলুদ হলুদ কালারের জন্য লুটিয়া বলা হয়, মেকুলা লুটিয়া বলা হয়, বুঝছো? এবং এই জায়গাটা সবচেয়ে আলোক সংবেদী অংশ। এই জায়গাটা বলে কি? সবচেয়ে আলোক সংবেদী অংশ, ঠিক আছে? আচ্ছা, এর আরেকটা অপর নাম আছে। এটাকে যেহেতু হলুদ কালারে আমরা বলি কিনা পিত, পিত বলি কিনা, এই জন্য এটার আরেকটা অপর নাম হলো পিতবিন্দু। আরেকটা অপর নাম কি? পিতবিন্দু বা হলুদ বিন্দু বলা হয়, হলুদ বিন্দু বলা হয়, বুঝছো? পিতবিন্দু বা হলুদ বিন্দু বলা হয়, এটা মনে রাখবা। তাহলে দেখো এই যে একটা গর্তের মতো অংশ, এটার নাম হলো মেকুলা লুটিয়া বা ফোবিয়া সেন্ট্রালিস। বা যেহেতু এটা লুটিয়া মানেই হলুদ, বা এই কালারটা, এই জায়গাটা হলুদ কালার হয়, এই জন্য এটা পিতবিন্দু, পিত মানেও তো হলুদ। তাহলে অনেকগুলো নাম কিন্তু খেয়াল করে, এই জায়গাটার নাম অনেকগুলো অপর নাম আছে। ফোবিয়া সেন্ট্রালিস, মেকুলা লুটিয়া, পিতবিন্দু বা হলুদ বিন্দু, ইউলিশ পয়েন্ট, ইউলিশ পয়েন্ট বলা হয়, বুঝছো? তো এই জায়গাটাই সবচেয়ে আলোক সংবেদী অংশ, বুঝছো কিনা? এবং এই জায়গায় কোন কোষ বেশি থাকে? আমাদের রেটিনার মধ্যে দুইটা কোষ বেশি থাকে, দুইটা কোষ আছে, রড কোষ, কোন কোষ। এবং মনে রাখবা এই জায়গাটার মধ্যে কোন কোষের সংখ্যা বেশি থাকে, একটু পরে তুমি দেখবা এই কথাগুলো বইয়ে আছে যে, বুঝছো? ইম্পর্টেন্ট আছে। তো মনে রাখবা এখানে কি থাকে? কোন কোষের সংখ্যা বেশি, কোন কোষের সংখ্যা বেশি, বুঝছো কিনা? ওকে, তাহলে এই কথাটা খেয়াল রাখো, অপর নামগুলো খেয়াল রাখবা। এখানে কোন কোষ বেশি থাকে? আসলে আমরা ছোটবেলা একটা জিনিস শিখছিলাম কিনা দেখো, হোয়াট অর্থ কি? হোয়াট অর্থ কি? কেন প্রশ্নের মধ্যে উত্তর চলে আসছে, হোয়াট অর্থ কি? এখানেও বলবো যে কোন কোষ বেশি থাকে, আনসার হচ্ছে কোন কোষ। মজা জিনিস না বলতো? কোন, এখানে কোন কোষ বেশি থাকে? কোন কোষে বেশি থাকে, মানে জিনিসটা কেমন, মানে প্রশ্নের মধ্যে উত্তর। এখানে কোন কোষ বেশি থাকে, আনসার কোন কোষ। বুঝছো? হোয়াট অর্থ কি? কি হোয়াট অর্থ কি? কি কেমন জিনিসটা, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে এটা বুঝছি। আবার এর একটু নিচে, এর একটু নিচে একটা জায়গা থাকে, যে জায়গাটার মধ্যে কোনো আলোক সংবেদী কোষ থাকে না, রড কোষ থাকে না, কোন কোষ থাকে না। এই জায়গাটার একটা সুন্দর নাম আছে, এটার নাম হলো অপটিক ডিস্ক। তাহলে খেয়াল করো, একটা জায়গা পাইলাম, একটা গর্ত পাইলাম, যে গর্তের মধ্যে অনেক বেশি কোন কোষ আছে, হ্যাঁ, আলোক সংবেদী অংশ। এটার অনেকগুলো অপর নাম, ফোবিয়া সেন্ট্রালিস, মেকুলা লুটিয়া, পিতবিন্দু, হলুদ বিন্দু, কতগুলো অপর নাম। ঠিক এর একটু নিচে আরেকটা বিন্দু আছে, একটু নিচে একটা বিন্দু আছে। তোমরা কেমন, হ্যাঁ, তাহলে দেখো এই একটা নিচে একটা বিন্দু আছে, এখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো অপটিক ডিস্ক। নাম কি? অপটিক ডিস্ক, অপটিক ডিস্ক, অপটিক ডিস্ক। এই জায়গাটার নাম হলো অপটিক ডিস্ক। বা আরেকটা অপর নাম হলো অন্ধবিন্দু, কারণ এখানে কোনো আলোক সংবেদী কোষ নাই, বুঝছো কিনা? তাহলে মনে রাখো এখানে দুইটা জিনিস স্পেশাল পড়তে হবে, রেটিনার মধ্যে দুইটা জিনিস তিনটা জিনিস মিলে পড়া লাগে। একটা হলো যে এখানে অপটিক স্নায়ু বাইর হয়, এটা একটু পড়বা, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে উপরে একটা গর্ত আছে, অনেকগুলো অপর নাম, ঠিক আছে? হ্যাঁ, আমি আরেকবার বলবো, সমস্যা নেই। এখানে একটা অপর নাম, অপর নামগুলো পড়তে হয়। এবং এই জায়গার মধ্যে একটা জিনিস অপটিক ডিস্ক বলা হয়। এটাকে কি বলা হয়? অপটিক ডিস্ক, যেটার মধ্যে কোনো রড কোষ, কোন কোষ নাই। এটাকে এই জন্য বলা অন্ধবিন্দু। কি বলা হয়? অন্ধবিন্দু। অন্ধ মানে কি? দেখে না, চোখে দেখে না, এজন্য বলা অন্ধবিন্দু, বুঝছো? তাহলে দেখো কি বললাম, রেটিনা নিয়ে পড়তে গিয়ে বলছি যে 3 নাম্বার স্তরটা, রেটিনা নিয়ে পড়তে বলছি রেটিনা 10, তার মানে 10টা স্তর থাকে, এখানে 10টা স্তর থাকে লিখছি। এখানে রেটিনা কেন, এটাকে স্নায়বিক স্তর বলা হয়, কারণ এটা স্নায়ু বের হয়, এটা স্নায়ু তৈরি হয় এখান থেকে।
স্নায়ুটার নাম কি? অপটিক স্নায়ু। স্নায়ুটার নাম কি? অপটিক স্নায়ু। আচ্ছা, এখানে দুইটা গর্ত থাকে, আলো যেহেতু সরাসরি এসে এই জায়গার মধ্যে পতিত হয়, এই জায়গায় একটা গর্ত তৈরি হয়। এই গর্তের নাম কি? গর্তের নাম হলো ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া মানে গর্ত, আর সেন্ট্রালিস কেন বলা হয়? কারণ সেন্টারে আছে। এই গর্তটা কই আছে? সেন্টারে আছে। এই পুরা বৃত্তের মোটামুটি এই বা স্তরটা, এই পুরা স্তরটার মোটামুটি সেন্টারে আছে এই জায়গার মধ্যে, বুঝুন? সেন্টার মানে আপনার কেন্দ্র না, মানে পুরা গোল্লা জায়গাটার মাঝখানে আছে এই জায়গাটা, এই জন্য বলে কি? ফোবিয়া সেন্ট্রালিস। আচ্ছা, এটার অপর নাম কি? ম্যাকুলা লুটিয়া। লুটিয়া মানে হচ্ছে হলুদ, ঠিক আছে না? লুটিয়া শব্দের অর্থ হলুদ, তাহলে এটা হলুদ কালারের জন্য ম্যাকুলা লুটিয়া বলে। এবং এই জায়গাটা যেহেতু হলুদ কালার, হলুদ যে আমরা হলুদ বিন্দু বলতে পারি এই জায়গাটা, হলুদের একটা অপর নাম হলো পিট, তাহলে পিতে বিন্দু বলতে পারি। তাহলে অপর নাম কিন্তু 4টা অপর নাম এখানে, বুঝছো কিনা? 4টা অপর নাম এটার। এবং এই জায়গার মধ্যে আলোক সংবেদী অনেক কোষ থাকে। এর মধ্যে আমরা জানি আলোক সংবেদী কোষগুলো রড কোষ, কোন কোষ হয়, তো এই জায়গার মধ্যে কোন কোষ বেশি থাকে, বুঝছো কিনা? এর একটু মনে রাখবা। আর এরই নিচে, এর একটু নিচে একটা জিনিস জায়গা থাকে, এই জায়গাটা বলে অপটিক ডিস্ক, যেখানে কোনো রড কোষ কোন কোষ থাকে না। রড কোষ কোন কোষ থাকে না দেখে এই জায়গাটা সবচেয়ে কম সংবেদনশীল অঙ্গ, এটাকে এই জন্য বলে অন্ধবিন্দু, মানে এই জায়গাটা দেখে না, এরকম আর কি, রড কোষ কোন কোষ নাই, বুঝছো কিনা? তাহলে মোটামুটি এই হলো চোখের সবচেয়ে বাইরের স্তর, এটা নিয়ে পড়ছি। মাঝখানের স্তর পড়ছি, সবচেয়ে ভিতরের স্তর পড়ছি, ঠিক আছে? পড়ার পর কি কি পড়তে হবে সবকিছু বলছি। এই যে আমি বলছি রেটিনার মধ্যে দুটো কোষ থাকে, রড কোষ কোন কোষ, রড কোষ কোন কোষ নিয়ে তোমার বই একটা ছক দেওয়া আছে, ছকটা তোমাকে অবশ্যই পড়তে হবে, কথা বলছো কিনা? তো আমরা এখন রড কোষ কোন কোষের একটা ছক পড়বো বই থেকে, ঠিক আছে? একটু ক্লিয়ার করবো জিনিসগুলো কি কি আছে না আছে, কনফিউশন গুলো কি কি কেমনে মনে রাখবো, ঠিক আছে? নাফিসা তাবাসসুম নূর, তোমার জন্য আরেকবার বলছি, তোমরা বুঝতেছো কিনা একটু বলো। হ্যাঁ, জোহরা শেখ একটু প্রথম দিকে থাকলে ভালো হইতো, কারণ এটা প্রথম থেকে চিত্রটা না বুঝলে একটু সমস্যা। তোমরা একটু সবাই বলো যে বুঝতে পারতেছো কিনা, তোমরা একটু সবাই বলো যে বুঝতে পারতেছো কিনা, বা কারো কোনোটা সমস্যা হচ্ছে কিনা বলো দেখি। থ্যাংক ইউ। যারা মনোযোগ দিয়ে শুনছো তারা সমস্যা হওয়ার কথা না। ভেরি গুড। হাসিনা জামান, শাহ আজিদ, আমি বই থেকে দেখাবো কথাগুলো যা আছে, বুঝছো? টেনশন করো না, তুমি চিত্রটা বোঝার চেষ্টা করবা, তাহলে তোমার সব ক্লিয়ার। এই তো ভেরি গুড। নাফিসা তাবাসসুম নূর, ভেরি গুড। হ্যাঁ, আমাদের বড় ভাই ইমরান খান লাইভে আছে, ভাইকে আমার পক্ষ থেকে সালাম। ভাই আমার একজন বড় শুভাকাঙ্ক্ষী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক, তোমরা বুঝছো, এই কথা শুনলে খুব ভালো লাগে না, জীবনে কিছু একটা করতে পারছি। কামাল লাইভে আছে, আরে সাবাস। মহিমা আক্তার, সাবাস। ঠিক আছে, ওকে। তাহলে এবার বই থেকে দেখি তো বইয়ে কি কি আছে, একটু বই দেখা দরকার, নাইলে বই আর পড়া হয় না। আমরা হচ্ছে ফাঁকিবাজ। রেটিনা, রেটিনা 10। ওকে, সবচেয়ে বাইরের স্তর আমরা বুঝছি, একমাত্র আলোক সংবেদী অংশ এটা বুঝছি, কারণ এই জায়গাটাই মধ্যে আলোর প্রতি সবচেয়ে বেশি কি করে সে সংবেদন দেয়। ওকে, অপটিক স্নায়ুর কথা বলছি। ওকে, তারপরে রড কোষ কোন কোষ থাকে বলছি। এখন আমরা রড কোষ কোন কোষ ভিতর থেকে পড়বো না, আমরা ছক থেকে পড়ে ফেলবো। ছকটা একটু পরে দেওয়া আছে, ভিতর থেকে পড়বো না, ছক থেকে পড়ে ফেলবো। এই যে ছক থেকে, বুঝছো কিনা? ছকের মধ্যে একটু কথাবার্তা আছে, এই ছকটা যদি আমরা বুঝতে পারি, আমরা অনেক টাইপের প্রশ্ন সলভ হবে। হয় ডিরেক্ট যদি প্রশ্ন আসে, ডিরেক্ট যে এইটা সম্পর্কে, মানে ডিরেক্ট একটা প্রশ্ন করলাম আমরা, যেটা নর্মালি আমরা যেগুলো আনসার দিই, ধরো বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা, এক কথা উত্তর শেষ। আরেকটা হচ্ছে যে প্রশ্ন আসতে পারে বড় অপশনের প্রশ্ন, ছক থেকে, যে নিজের কোনটি রড কোষ সম্পর্কে সঠিক নয়, নিজের কোনটি কোন কোষ সম্পর্কে সঠিক নয়, বড় অপশনের প্রশ্ন, যেটা আমরা ধারণা করতেছি এই বছর বেশি আসতে পারে। তো এটা আমরা সলভ করবো এখন, ঠিক আছে? এটা ভালো করে পড়ি আমরা, দেখি। ধরো নাম্বার 1, রড কোষ তো একটু লম্বা হবে, রডের মতো লম্বা হবে, রডের মতো লম্বা হবে, ঠিক আছে? লম্বা, এবং যেটা লম্বা এটা তো সরুই হবে, তাই না? আর এটা খাটো হবে, প্রশস্ত হবে, বুঝছো কিনা? তাহলে রড কোষ হচ্ছে লম্বা, রডের মতো লম্বা হবে, মনে রাখবা, ঠিক আছে? তোমার মাইক্রোমিটার মনে রাখার দরকার না, মাইক্রোমিটার মনে রাখার দরকার নেই, এটা মনে থাকতো না। রড আকৃতির, এটা কোন আকৃতির? ওকে, রড কোষে রোডোপসিন থাকে। এখন কোন কোষে কি কোনোপসিন থাকে না? রড কোষে রোডোপসিন থাকলো, কোন কোষে কোনোপসিন না, আয়োডোপসিন। এটা ভালো করে খেয়াল রাখবা, বুঝছো? নট কোনোপসিন, ইট ইজ আয়োডোপসিন, ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা, এইটা একটা কনফিউশন জায়গা গেল। এইটা এক পাশ ভালো করে খেয়াল রাখতে পারলে আর এক পাশ তুমি এমনি পারবা। রতে, হ্যাঁ এবার আসো, এখানে থাকে কি 12 কোটি থেকে 50 লক্ষ, এই সংখ্যা মনে থাকবে না। সংখ্যা যদি মনে থাকবে রিডিং দিও, এই সংখ্যা আমি গুরুত্ব দিতেছি না, সংখ্যা আমরা গুরুত্ব দিতেছি না, বাদ দাও। তাহলে আমরা এটা বললাম সংবেদনশীলতা, খুবই ইম্পর্টেন্ট। রতে রড কোষ, রতে মনে রাখবা রাতের বেলা দেখতে সাহায্য করে এটা, রতে রড কোষ। তাহলে এটা কি দিনের বেলা বা উজ্জ্বল আলোতে, ঠিক আছে না? তাহলে এখন তোমার একটা কনফিউশন লাগবে এই জায়গার মধ্যে, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো যারা ক্লাসে আছো। এখন তোমার মনে হবে ভাই দেখে আমার দিকে খেয়াল করো, ঝামেলাটা কোথায় আমি বাইক করে দিতাম। দেখো, আমি যদি পরীক্ষায় আসতাম ভুল করলাম এটা, একটু খেয়াল করো ঝামেলাটা কোথায়। তোমার মনে হবে ভাই রড কোষ তো রাতের বেলায় বা কম আলোতে দেখতে একটু সাহায্য করে বেশি, আর কোন কোষ তো দিনের বেলায় বা উজ্জ্বল আলোতে হেল্প করতে সাহায্য বেশি। তার মানে ভাই ব্যাপারটা কি এরকম হওয়ার কথা ছিল না? উজ্জ্বল আলোর প্রতি সংবেদনশীলতা কার বেশি তাহলে ভাই? মনে হয় কোন কোষ, কারণ কোন কোষ তো উজ্জ্বল আলোতে কাজ করে। উজ্জ্বল আলো মানে কি আলো বেশি আছে,
ঠিক না? তাহলে আবার বলি ঝামেলাটা কোথায়? তোমার মনে হতে পারে ভাই রথে রথ কোষ, রাতের বেলা মানে তো কমালো তাহলে কমালোর প্রতি তাহলে কমালো প্রতি সংবেদনশীল। আর যদি বলে কোন কোষ, তাহলে উজ্জ্বল আলোতে বা বেশি আলোতে। এখন তোমার মনে হইব তোমাকে যদি কখন জিজ্ঞাসা করে আলোর প্রতি সংবেদনশীল কোনটা বেশি, রড কোষ নয় কোন কোষ, তোমার মনে হবে ভাই এটা তো কোন কোষ, কারণ কোন কোষ তো বেশি আলোতে কাজ করে, আলোর প্রতি বেশি ইয়া করে রেসপন্স করে। কিন্তু না, জামালার কথাটা খেয়াল করো, জামালাটা খেয়াল করো। আলোর প্রতি সংবেদনশীল কিন্তু এরা বেশি, যদিও এটা রাতের বেলা বা কম আলোতে সাহায্য করে, কিন্তু আলোর প্রতি সংবেদনশীল কোনটা বেশি? রড কোষ বেশি, বুঝছো? আর এরা কিন্তু আলোর প্রতি কম সংবেদনশীল, বুঝছো? একটু ভালো করে খেয়াল করে এই কথাটা, বুঝছো? আমি তোমাকে যে পড়াইতেছি এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের প্রিপারেশন। অনেকেই ফাঁকিবাজি করে অনেকভাবে পড়া যায়, বুঝলো? আমি তোমাকে এটা আরো 15 মিনিটে কম টাইমে শেষ করে দিতে পারতাম, কিন্তু অনেকভাবে পড়া যায়। কিন্তু আমার কথা হচ্ছে ভাই একটু সময় বেশি লাগলো ভালো করে দিব। যদিও তোমাদের অনেকের মেডিকেল ভর্তি পরীক্ষা কাছাকাছি সময় চলে আসছে, তোমরা অনেকেই হয়তো বলবা যে ভাই এত সময় দিয়ে করে লাভ কি? তুমি যদি আগে ভালো করে না পড়ো তোমাকে পড়তে হবে, তুমি এটা তোমাকে স্বীকার করে নিতে হবে। তুমি যদি ফাঁকিবাজি করে তাকে পড়তে হবে, হয় তুমি আজকে পড়বা বা কদিন পরে পড়বা। তুমি এই ফাঁকিবাজি করে সম্ভাবনা আছে চান্স পাবা না, আল্লাহ না করে চান্স পাবা না ফাঁকিবাজি করে থাকলে বেশি জায়গার মধ্যে। এখন কথা হচ্ছে ভাই ঠিক আছে, যদি চান্স পাইও যায়, চান্স পাইয়া গেল মেডিকেলে গিয়ে এগুলো পড়তে হবে, মেডিকেলে গিয়ে পড়তে হবে না, তখন কি তোমার আবারও শিক্ষা লাগবে নতুন করে? সো যারা এটা আসলে তোমাকে পড়াই লাগবে, বুঝছো? হয় এখন বা কয়দিন পরে গিয়া, কথা বুঝছো? সো ফাঁকিবাজি করার দরকার নেই, একটু ভালো করে পড়ি। দেখো তারপরে প্রতিবিম্ব কোনটা? রড কোষ তো একটু রাতের বেলা বা কম আলোতে দেখা যায়, সাদা কালো দেখা, এটা রঙিন প্রতিবিম্ব, এটা কি রঙিন, বুঝছো? এটা আবার ফেস লাগাই দিও না, রড কোষ রঙিন কোষ লাগাই দিও না কিন্তু আবার, বুঝছো? এটা কি রঙিন আলো বা একটু কালারফুল আলোতে, এটা দিনের বেলায় যখন অনেক কালার থাকে রাতের বেলা, দিনের বেলা 7টা আলো বেনিয়া সহ কালো, তখন সে রঙিন প্রতিবিম্ব তৈরি করে। আর রাতের বেলা তো কালো এত লাইট থাকে, রাতের বেলা না, সাদা কালো কোন রকম একটা তৈরি করে আর কি। আর এটা ধরন কয় রকমের? এটা মাত্র এক ধরনের, মনে রাখবা। এটা কি 3 ধরনের। 3 ধরনের কি? RGB দিয়ে মনে রাখবা, ঠিক আছে? রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? সবুজ, লাল, সবুজ এবং নীল 3 ধরনের আলোর প্রতি সংবেদন রঙিন প্রতিবিম্ব তৈরি করে, বলছি না? এই রঙিন কয় ধরনের? 3 ধরনের RGB। আর রতে রাতকানা রোগ, কারণ ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়, রাতকানা হয়। এই রড কোষের মধ্যে ভিটামিন এ থাকে, বুঝছো? তো রড কোষ যদি ক্ষতিগ্রস্ত হয়, ভিটামিন এ ও ক্ষতিগ্রস্ত হইলো। ভিটামিন এ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বলো তো রাতকানা হইব না? হইব। আর এখানে কোনো রাতকানা হয় না, এটা বর্ণান্ধ হয়ে যায়। বলছিলাম কিনা লাল সবুজ বর্ণান্ধতা আছে কিনা একটা টপিক, লাল সবুজ বর্ণান্ধতা। ওই যে সে লাল সবুজ দেখতে সাহায্য করে RGB, রেড, গ্রিন, ব্লু। এগুলো যদি সমস্যা হয়, তার কি লাল সবুজ বর্ণান্ধতা হবে না? অবশ্যই হবে। বর্ণান্ধতা কিন্তু শুধুমাত্র লাল সবুজ বর্ণান্ধতা না, লাল বর্ণান্ধতা হইতে পারে, সবুজ বর্ণান্ধতা হইতে পারে, নীল বর্ণান্ধতা হইতে পারে। মানে এই নীল আলো সে ভালো করে বুঝে না, লাল আলো সে ভালো করে বুঝে না, সবুজ আলো ভালো করে এটা বর্ণান্ধতা। তাহলে একটু ভালো করে খেয়াল দেখো কোনটার কথা কি বলছে, একটু সবটা ভালো করে পড়লে তোমার আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, ঝাপসা লাগে কি বলো? আমার এখানে সব ক্লিয়ার, তোমার নেটে প্রবলেম হইতে পারে। ওকে, ঠিক আছে। আমরা ছকটা ভালো করে ক্লিয়ার করে পড়লাম, কনফিউশন। এই যে অপটিক ডিস্কের কথা দেখো, পড়াইছিলাম কিনা? অপটিক ডিস্ক অন্ধবিন্দু, অপটিক ডিস্ক অন্ধবিন্দু। এখানে কি থাকে না? রড কোষ কোষ থাকে না, এজন্য আলোক সংবেদী না, এজন্য অন্ধ বলা হয় এটাকে। মেকুলা লুটিয়া বলছিলাম কিনা? এর অপর নাম কি? এর অপর নাম এখানে লেখা আছে, একটু পরে লেখা আছে। এই যে ফুবিয়া সেন্ট্রালিস, পিত্তবিন্দু বা হলুদ বিন্দু বলা হয়। এখানে দেখো খেয়াল করে, এই লাইনটা তুমি পড়বা ভালো করে। এখানে রড কোষ কম থাকলেও কোন কোষ বেশি থাকে? কোন কোষ বেশি থাকে, বুঝছো? এটা একটু খেয়াল রাখবা। ওকে, অপটিক্স নেওয়ার কথা বলছিলাম, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পড়া, বলছিলাম কিনা? রেটিনার 10টা স্তর আছে, 10টা স্তরের মধ্যে মনে রাখবা একটা স্তর থেকে অপটিক্স নেওয়া বাইর হয়। এটা আমাদের মেডিকেলে বাইবাতে জিজ্ঞাসা করে। রেটিনার 10টা স্তর তোমরা এখন পড়া লাগবে না, মেডিকেলে গিয়ে তোমরা 10টা স্তর মুখস্থ করবা, ঠিক আছে? 10টা স্তরের মধ্যে 8 নাম্বার যে স্তর, 8 নাম্বার স্তরের নাম হলো গ্যাংলিওনিক সেল লেয়ার। নাম কি? গ্যাংলিওনিক সেল লেয়ার। এই লেয়ার থেকে অপটিক্স নেওয়া আসে, এই কথা তুমি মনে রাখো। গ্যাংলিওনিক সেল লেয়ার, সেল লেয়ার, এই লেয়ার থেকে কি আসে? অপটিক্স নামে বাইর হয়, বুঝছো? এই গুরুত্বপূর্ণ লাইনটা মনে রাখবা। তাহলে বুঝছো বেন বই কিভাবে পড়বা, বেন বই কোন জায়গাটা কিভাবে পড়বা। ওকে, শেষ। দেখি তো এরপরে কি আছে। গ্যাংলিওনিক সেল লেয়ার। আচ্ছা, এই রেটিনার কাছে সবকিছু বলছি। ওকে, সবকিছু বলছি। এবার আমরা বই থেকে দেখবো কিছু কথা। হ্যাঁ, এই 3টা প্রকোষ্ঠ নিয়ে বলে ফেলছি সবকিছু। তো অগ্র প্রকোষ্ঠে মনে রাখবা একুয়াস হিউমার থাকে। হ্যাঁ, অতে অগ্র প্রকোষ্ঠ, দিয়ে মনে রাখবা একুয়াস হিউমার। আচ্ছা, পশ্চাৎ প্রকোষ্ঠতে বলছি যেখানে এখনো একুয়াস হিউমার থাকে। তুমি চিত্রটা খেয়াল করো, এখনো একুয়াস হিউমার। এই চিত্র দিয়া কি? এখনো একুয়াস হিউমার। আর সবার ভিতরে থাকে ভিট্রিয়াস প্রকোষ্ঠে ভিট্রিয়াস হিউমার। হ্যাঁ, তাহলে দেখো, এই যে ভিট্রিয়াস প্রকোষ্ঠে ভিট্রিয়াস হিউমার। তুমি একটা কথা পড়ে নিও, এই লাইনটা পড়ে ভালো করে খেয়াল রাখো। ভিট্রিয়াস প্রকোষ্ঠের উপাদান কি কি? 99% পানি, এই হলো একটা অপশন।
1% কোলাজেন। বাবা মনে রাখবা ক তো প্রথম বর্ণ, ক প্রথম বর্ণ না, প্রথম বর্ণ দেখে মনে রাখবা যে এটা হচ্ছে 1, এটা 1% থাকবো, আর পানি থাকবে বেশি পাস। আর এটা কি থাকবো? হায়ালুরোনিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ পড়া। তাহলে প্রশ্ন করবে নিচের কোনটি ভিট্রিয়াস প্রকোষ্ঠের অংশ নয়, এরকম একটা প্রশ্ন হইতে পারে, বুঝছো কিনা? তো ভালো করে ফেলে লিখো 1% কোলাজেন, 99% পানি, আর একটা অ্যাসিড থাকে, অ্যাসিডের নাম কি? হায়ালুরোনিক অ্যাসিড, বুঝছো? তুমি আমাকে বলবা শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে, ওখান থেকে কোনো অ্যাসিড খরিত হয় কিনা, সেটা নাম বলো। শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে একটা হরমোন খরিত হয়, সরি একটা অ্যাসিড খরিত হয়, অ্যাসিডটার নাম কি? সে যখন নিষেক করাতে যায়, যখন ডিম্বাণুর সাথে নিষেক করাতে যায়, তখন শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে একটা অ্যাসিড খরিত হয়, এটা হ দিয়ে এই নাম। দেখি কে মনে করতে পারো, দেখি কে মনে করতে পারো। ঠিক আছে, দেখি। ওকে, তো এগুলো আমাদের চোখের মেইন পড়া শেষ, যেটা কঠিন পড়া সেটা সব শেষ। এগুলো এখানে কোনো পড়া নাই তেমন একটা। এটা অক্ষি বেশি পড়াই ফেলছি আমি, অক্ষি বেশি পড়াই ফেলছি কোথায় বলো তো? জন কর্টিস না পড়ে তখন পড়ে ফেলছি। তো এখান থেকে একটা জিনিস তোমাকে বুঝাই দিই, দেখো একটা জিনিস বুঝাই দিই তোমাকে। সুপারিয়র মানে কি? উপরে, তাহলে অক্ষি বেশিকে উপরে উঠাতে সাহায্য করবে কি? এটা। ইনফেরিয়র মানে কি? নিচে না, সুপারিয়র মানে উপরে, ইনফেরিয়র মানে নিচে। এটা কি? নিচে 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 নিবে। আচ্ছা, একটা যে মিডিয়াল রেক্টাল, এই যেটা তোমার প্যাচ লাগবে, মিডিয়াল ল্যাটারাল, মিডিয়াল ল্যাটারাল। যারা কর্টিস নেওয়ার ক্লাসটা করো নাই, প্রথম ক্লাসটা করো নাই, অবশ্যই করবা, করলে তুমি এই কথাগুলো আরো বুঝতে পারবা। আমি ওখানে পড়াই ফেলছি এগুলো, বুঝছো? তো রেক্টাস চারটা, মিডিয়াল ল্যাটারাল সুপারিয়র ইনফেরিয়র, অবলিক দুইটা, সুপারিয়র ইনফেরিয়র, ঠিক আছে? তো বলছিলাম কি, দেখো তো মিডিয়াল ল্যাটারাল মধ্যে দেখো এই যেটা কাজ তুমি ভুলে যাবা, সুপারিয়র মানে উপরে এমন থাকবো, সুপার মানে উপরে, ইনফেরিয়র মানে নিচে এমন থাকবো। মিডিয়াল একটা ল্যাটারাল, ঠিক আছে? মিডিয়ালটা কি ভিতরের দিকে, ল্যাটারালটা কি বাইরের দিকে? কেন মনে রাখবা? দেখো মিডিয়াল ল্যাটারাল কথার মানে কি তোমাকে আমি একটু বুঝাই, দেখো একটু বুঝলে মনে থাকবো। এই হলো তোমার মনে করো, তোমার দেহ মনে করো, এটা তোমার দেহ, দেহের এটা হচ্ছে মাঝখান, এটা কি মাঝখান? এই মাঝখানের কাছাকাছি যেটা আছে এটা বলে মিডিয়াল, আর দূরে যেটা আছে এটা বলে ল্যাটারাল, বুঝছো কিনা? তাহলে মিডিয়াল মানে কিন্তু দেহের মাঝখানে না, মিডিয়াল মানে দেহের মাঝখানে না, মিডিয়াল মানে হচ্ছে দেহের মাঝখানের কাছাকাছি কোনটা আছে। ধরো ধরো এই হলো মার্কার, এই হলো আমার ডান হাত, তাহলে বলো তো দেহের মাঝখানের কাছাকাছি কোনটা আছে? এই যে মার্কারটা, তাহলে এটা হচ্ছে মিডিয়াল। মিডিয়াল মানে দেহের মাঝখানে থাকতে হবে এরকম না, দেহের মাঝখানের কাছাকাছি আছে কোনটা, এটার নাম মিডিয়াল। আর মাঝখান থেকে দূরে আছে কোনটা, এটা ল্যাটারাল, বুঝছো? তাহলে মনে করো এই হচ্ছে তোমার মনে করো যে কি বলা যায়, এই ধরো মোবাইল, এই যে মোবাইল, এই হচ্ছে মনে করো যে কালো মার্কার। তাহলে বলো তো আমার দেহের মাঝখানে কাছাকাছি কোনটা আছে? কালো মার্কারটা না, এটা হচ্ছে মিডিয়াল। তাহলে দেহের ভিতরের দিকে বা একটু কাছাকাছি কোনটা আছে? এই মিডিয়ালটা। ল্যাটারালটা কি? দূরে আছে, বুঝছো? এটা হচ্ছে কনসেপ্ট, মেডিকেলে গিয়ে তোমরা ভালো করে শিখবা। তাহলে মিডিয়াল হচ্ছে ভিতরের দিকে, ভালো করে খেয়াল দেখো, ল্যাটারাল একটু দূরে দূরে বাইরের দিকে। এই কাজটা কিন্তু ভার্সিটিতে কয়েকবার প্রশ্ন আসছে এখান থেকে, বুঝছো? পারতে হবে। আচ্ছা, আর সুপারিয়র অবলিক মানে কি? একটু ভালো করে পড়ে রেখো, যেটা হচ্ছে স্নায়ু ও কর্নিয়ার মধ্যবর্তী অক্ষ বরাবর। আর ইনফেরিয়র অবলিক কি? সুপারিয়র অবলিকের উল্টা দিকে কাজ করে, বুঝছো কিনা? তাহলে এটা একটু ভালো করে পড়ে রেখো, এটা বললে তোমার এটা হইব, বাকিগুলো তুমি পারবা। সুপারিয়র মানে উপরে, ইনফেরিয়র মানে নিচে, মিডিয়াল রেক্টাস মানে হচ্ছে ভিতরের দিকে, তোমাকে বলছি, ল্যাটারাল মানে একটু বাইরের দিকে। আরেকটা আছে লিবেটর পালপেব্রিস সুপারিয়রিস, এটা তুমি পড়া না, ইম্পর্টেন্ট না, বুঝছো? এখানে তো পড়াই দিছিলাম আমি, কর্টেক্স নেওর যে পার্টটা পড়াই দিছিলাম যে SO4LR6, SO4LR6, তোমরা হয়তো অনেকে বুঝবা না, ঠিক আছে? ক্লাসটা করলে বুঝবা। আর তার মানে সুপারিয়র অবলিক, SO মানে সুপারিয়র অবলিক, সুপারিয়র অবলিক করে, হ্যাঁ, সুপারিয়র অবলিকে সাপ্লাই দেয়। SO4 মানে হচ্ছে 4 নাম্বার স্নায়ু, 4 নাম্বার স্নায়ুর নাম কি? ট্রক্লিয়ার। আর LR6 এ কথা মানে হচ্ছে ল্যাটারাল রেক্টাস 6, ল্যাটারাল রেক্টাস কোথায়? ল্যাটারাল রেক্টাস। 6 নাম্বার স্নায়ু, 6 নাম্বার স্নায়ু দেয় হচ্ছে ল্যাটারাল রেক্টাস স্নায়ু দেয়। আর বাকি মিডিয়াল রেক্টাস, সুপারিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, ইনফেরিয়র অবলিক, এই বাকি সবগুলো সাপ্লাই দেয় 3 নাম্বার স্নায়ু, অর্থাৎ তোমার অকুলোমোটর স্নায়ু। এটা কিন্তু আমি কর্টেক্স নেওয়ার কাছে পড়াই ফেলছি, কর্টেক্স নেওয়ার পার্টটাতে। তো এটা বুঝলে ভালো করে বুঝবা আর কি, পেশিগুলোর কোন স্নায়ু সাপ্লাই দেয়, কোন স্নায়ু সাপ্লাই দেয়, খুব ইম্পর্টেন্ট পড়া, বুঝছো? তাহলে এই পেশি নিয়ে আমি আগেই পড়াই ফেলছি, এই জন্য বিস্তারিত বললাম না। চোখের পাতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পড়া আছে, নিকটিন ঝিল্লি। নিকটিন ঝিল্লি বা উপঅক্ষিপুল্ল, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ। আমরা চোখের মধ্যে খেয়াল করবা, এই যে আমাদের চোখ যদি আঁকি, এই যে চোখের এই জায়গার মধ্যে, চোখের এই জায়গাটার মধ্যে একটা নিকটিন ঝিল্লি আছে। এই যে চোখ যদি আঁকি, চোখের ভিতরে এই জায়গার মধ্যে কি আছে? চোখ যদি হয়, এই জায়গার মধ্যে কি আছে? একটা ঝিল্লি আছে, এর নাম নিকটিন ঝিল্লি। এটা কিন্তু লুপ্তপ্রায় অঙ্গ। এটা কি? লুপ্তপ্রায় অঙ্গ, বা ইংরেজিতে হলো ভেস্টিজিয়াল অর্গান। ইংরেজিতে কি? ভেস্টিজিয়াল অর্গান। তাহলে বলো তো দেহের মধ্যে আর কোন কোন ভেস্টিজিয়াল অর্গান আছে বা লুপ্তপ্রায় অঙ্গ আছে? দেখি তো কে মনে করতে পারো লুপ্তপ্রায় অঙ্গগুলো আর কি কি? তোমাদের ইয়েতে আছে, এটা জিনতত্ত্ব বিবর্তনের রাশি দিয়ে আছে। দেহের লুপ্তপ্রায় অঙ্গ মোট 100টার মতো আছে, প্রায় 100টি। 100টির মধ্যে কি কি বলতে পারো দেখি তো, কয়টা মনে পড়ে তোমার? কমেন্ট করো। তোমার কি বলে এটাকে, নিকটিন ঝিল্লি, এটা একটা এক্সট্রা একটা লুপ্তপ্রায় অঙ্গ। তো লুপ্তপ্রায় অঙ্গ আর কি কি আছে? এর ইংরেজিতে হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। দেখি বলতে পারো কিনা। ওকে, তাহলে এগুলো আমরা পড়াই ফেলছি, চোখের অংশগুলা। চিত্র একে বলছি, এর বাইরে আর পড়া সম্ভব না। ভ্রূত চিনই, চোখের ভ্রূকুণ্ডা। অক্ষপক্ষ কি? এটা চোখের পাতার লোমকে পাওয়া যায়। এটা এখানে কোনো পড়া নাই আসলে, বুঝছো? মেন পড়াই ফেলছি বাদ। অক্ষি গ্রন্থি এখানে একটু পড়া আছে। নাম্বার 1 কয়টি? তিনটি।
প্রশ্ন আসবে নিচের কোনটি চক্ষু গ্রন্থি নয়, চক্ষু বা অক্ষি যেটাই বলো না কেন চক্ষু গ্রন্থি বলা হয়। তো আমরা এটাকে সিরিয়াল এভাবে মনে রাখি, হামলা দিয়ে মনে রাখি, হামলা। ঠিক আছে, হামলা মানে হচ্ছে হ দিয়া হার্ডেরিয়ান গ্রন্থি, ম দিয়া মিবোমিয়ান গ্রন্থি, ল দিয়া লেক্রিমাল গ্রন্থি। তোমরা একটু বলো তো লেক্রিমাল অস্থি নামে কোনো অস্থি আছে কিনা, একটু দেখি কে বলতে পারো। লেক্রিমাল অস্থি নামে কোনো অস্থি আছে কিনা, থাকলে কোথায়, কয়টা আছে, দেখি কে বলতে পারো। ঠিক আছে, চলো অঙ্গ চলনা থেকে কোনো একটা প্রশ্ন করলাম, লেক্রিমাল অস্থি আছে কিনা। তাহলে তোমাকে প্রশ্ন করো নিচের কোনটি অক্ষি গ্রন্থি নয়, এটা একটা প্রশ্ন নাম্বার 1, এটা তুমি খেয়াল রাখবা। ঠিক আছে, এরপরে পড়া হচ্ছে এই লেক্রিমাল গ্রন্থি থেকে চোখের জল আছে কিনা, চোখের জল বা চোখের অশ্রু বলি কিনা, চোখের অশ্রু খরিত হয়, যেটা আমরা টিয়ার বলি। তোমরা একটু বলো টিয়ার গ্যাস কোনটা, তোমরা বলতে পারো কিনা দেখি তো। কাঁদুনে গ্যাস অথবা টিয়ার গ্যাস, এর সংকেত কি? টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস বলি আমরা, তাই না? কাঁদুনে গ্যাস, বলো তো কাঁদুনে গ্যাসের সংকেতটা কি? দেখি তোমরা জৈব রসায়ন মনে করতে পারবে না, যেহেতু অ্যাডমিশনের স্টুডেন্ট, তোমাকে আমি বিভিন্ন জায়গাতে ঘুরে পেশায় প্রশ্ন করতেছি, দেখি বলতে পারো কিনা। তাহলে মনে রাখবা লেক্রিমাল গ্রন্থি থেকে চোখের অশ্রু খরিত হয় বা টিয়ার খরিত হয়, এবং আমরা জানি চোখের অশ্রুর মধ্যে একটা এনজাইম থাকে, তার নাম লাইসোজাইম। দেখো তো তুমি এটা বলতে পারো কিনা এই লাইসোজাইম আর কই কই আছে, লাইসোজাইম আর কোন কোন জায়গায় শুনছো কিনা দেখি। তুমি অ্যাডমিশনের স্টুডেন্ট, তোমাকে সবকিছু মনে করতে হবে একসাথে, এটাকে বলে কোরিলেশন করে পড়া, বুঝছো? তো দেখি তুমি মনে করতে পারো কিনা যে আমাদের কি বলে লাইসোজাইম আর কোথাও কোথাও আছে কিনা, দেখি মনে করতে পারো কিনা। অনেক জায়গায় আছে লাইসোজাইম, আরো 5 থেকে 7টা জায়গায় আছে সারা বইয়ে, দেখি কে বলতে পারো। তাহলে কি কি প্রশ্ন করলাম, এই টিয়ার গ্যাসের সংকেত বলো, বললাম যে লাইসোজাইম কই কি আছে এটা বলো, লেক্রিমাল অস্থি কোথায় আছে, কয়টা আছে একটু বলার চেষ্টা করো। এইভাবেই তুমি পড়াগুলো রিভিশন করার চেষ্টা করবে, একটা সাথে একটা কানেক্টেড করার চেষ্টা করবা। ওকে, তাহলে এখানে আসলে আর এক্সট্রা কোনো পড়া নাই। চোখের অশ্রু কি করে? চোখের অশ্রু ধুলাবালি থেকে রক্ষা করে, রোগ জীবাণু থেকে রক্ষা করে, খুব কমন সেন্স, তাই না? মিবোমিয়ান কি করে দেখো, মিবোমিয়ান হচ্ছে পাতলা রস, আর হার্ডেরিয়ান হচ্ছে পাতলা রস, আর মিবোমিয়ান হচ্ছে একটু ঘন রস, খেয়াল করো, গাঢ় রস। এই দুইটা জিনিসের মধ্যে গুলা দাও তুমি। দেখো তোমার পেট লাগতে পারে এরকম, হার্ডেরিয়ান মানে মনে হতে পারে হার্ড মানে শক্ত, শক্ত শক্ত মনে হতে পারে না, শক্ত দিকে মনে হতে পারে না, এটা মনে গাঢ় রস ক্ষরণ করবে না, এটা তৈলাক্ত রস। আর মিবোমিয়ান কি? গাঢ় রস। তাহলে তুমি যদি ভিতরের পড়া পড়তে চাও তো এটা পড়বা। ধরো তোমার হাতে সময় নাই, তুমি রিভিশন দিবা, তখন তুমি জাস্ট এই কথাটা পড়ে চলে যাবা, ভাই অক্ষগ্রন্থি 3টা, হামলা দিয়ে হচ্ছে হামলার হ ম ল দিয়ে কি এটা পড়বা, এবং লেক্রিমাল গ্রন্থিতে অস্ত্র খরিত হয়, এটা পড়ে চলে যাবা, আর কিছু পড়ার দরকার নেই। কথা বলছো না? সময় থাকলে তুমি আরেকবার একটু ভালো করে দেখে যাবা, হার্ডেরিয়ান হচ্ছে পাতলা রস, এটা হচ্ছে গাঢ় রস, একটু ভালো করে সতর্ক করে দেখে যাবা, শেষ। এটাই তোমার এখানে পড়া। ওকে, আশা করি বুঝাইতে পারছি। কনজাংটিভা নিয়ে আগে বলে ফেলছি, চিত্রের মধ্যে বুঝাই ফেলছি কনজাংটিভা কি করে, কোথায় আছে। এটার মধ্যে ঘা হইলে, পদাহ হইলে কি হয়, চোখ উঠে, আমরা বলি চোখ উঠছে, তাই না? এটাও বলে ফেলছি, কোনো সমস্যা নাই। ওকে, তো মোটামুটি এই চোখের পার্ট গুলো এগুলাই। হ্যাঁ, এখানে কোনো পড়া নাই, একটু কথা আছে, আর একটু কথা আছে। এই যে উপযোজন কি বলছিলাম, মেইন কথাটা হচ্ছে কি যে এটা বলে ফেলছিলাম আগে, যে চোখের দৃষ্টির অ্যাডজাস্টমেন্ট করার জন্য চোখের ফোকাস দূরত্বের কম বেশি হওয়া, তুমি এটা মনে রাখবে মেইনলি, যে ফোকাস দূরত্বের কম বেশি হওয়া মানিয়ে নেওয়া, এটাকে উপযোজন বলে, বুঝছো? এটাই মেইন কথা। আচ্ছা, এখন কথা রইলো এই যে দুইটা রোগের নাম লেখা আছে, হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া। মূলত এই দুইটা রোগ, আরো দুইটা রোগ আছে, একটা হইলো জ্যামিতিক আলোক বিজ্ঞানে পড়তে হয় এগুলা, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া। হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি পড়ছিলে কিনা তোমরা? হ্রস্ব দৃষ্টি আর একটা কি, হ্রস্ব দৃষ্টি একটা হলো দীর্ঘ দৃষ্টি, বুঝছো? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। তো আরো দুইটা রোগ আছে, দুইটা সমস্যা আছে। সমস্যাগুলোর নাম হলো চালসে দৃষ্টি, ক্যাটারেক্ট বা ছানি। চোখের লেন্সের সমস্যা হলে আমরা বলি ছানি পড়ছে, ছানি হইলে কিন্তু চোখ পাল্টানো যায়, চোখের ছানি কিন্তু চিকিৎসা আছে, বুঝছো? তোমাকে একটু কথা তোমাকে মনে রাখতে হবে, যদিও এটা জ্যামিতিক আলোক বিজ্ঞানের পড়া, ঠিক আছে? এখানে বায়োলজিতে এই প্রশ্নটা না আসারই কথা, আসতে পারে, আমি তোমাকে একটু বলে দিই। দেখো, হাইপারমেট্রোপিয়াতে কোন লেন্স ব্যবহার করব, মায়োপিয়াতে কোন লেন্স ব্যবহার করব, বুঝছো? চাইলে তোমাকে চিত্র আঁকিয়া পুরো ঘটনা ব্যাখ্যা করে বিস্তারিত তোমাকে বলতে পারি যে এই কারণে এমনি কমছে, এমনি কমছে, এই কারণে উত্তর লেন্স, অনেক কিছু বললে তুমি বলতে পারি, কিন্তু না, তোমার পরীক্ষা হলে এত কিছু মনে রাখার সময় নেই, তোমার ডাইরেক্ট রোগ কোনটা, চিকিৎসা কোনটা, ডাইরেক্ট শেষ। এত কথা মনে রাখার সময় নেই, ডাইরেক্ট মনে করে যেতে হবে। এখন তো কেমনে মনে রাখতাম আমি, দেখো এমনি মনে রাখতাম, হাইপারমেট্রোপিয়াতে হচ্ছে উত্তল লেন্স, আর মায়োপিয়াতে হচ্ছে অবতল লেন্স, এটা হলো মেইন কথা। এখন কেন মনে রাখবো, দেখো আমি মনে রাখতাম যে আমরা বলি না অনেক সময় যে এ তো হাইপার হইস না, এটা উত্তাল হইস না, আমরা বলি না উত্তাল জনগণ, উত্তাল সমুদ্র বলি না, অনেক বেশি হয়ে গেছে। হাইপার মানে কি একটু বেশি না, উত্তাল একটু বেশি না, এমনি মনে রাখবা যে হাইপারমেট্রোপিয়াতে আমরা উত্তল লেন্স ব্যবহার করি। আর মায়োপিয়াতে এমনি মনে রাখতে পারো অবম নামে একটা কথা মনে রাখতে পারো, যে অবতল লেন্স মতে মায়োপিয়া, অবতল লেন্স মায়োপিয়া কি হ্রস্ব দৃষ্টি, যখন মানুষ হ্রস্ব দৃষ্টি, বুঝছো? অর্থাৎ কাছের জিনিস দেখে কিন্তু দূরের জিনিস দেখে না। আর হাইপারমেট্রোপিয়া হচ্ছে দূরের জিনিস দেখে, কাছের জিনিস দেখে না, বুঝতে পারছো কিনা? তাহলে দুটো রোগের চিকিৎসা করে ফেলবা, শেষ, এখানে তার পড়া নেই। ওকে, মানুষের দৃষ্টিকে স্পেশাল নাম একটা ডাকাটা হয় দ্বিনেত্র দৃষ্টি, কারণ মানে দুই, নেত্র মানে চোখ, দুই চোখ দিয়ে একই সাথে একটা বস্তুকে দেখতে পারি, দ্বিনেত্র দৃষ্টি। তার একটা অপর নাম হলো স্টিরিওস্কোপ দৃষ্টি। তুমি এই লাইন দিয়ে পড়বা, ভিতরে পড়ার দরকার নাই,
বুঝছো? একটা লাইন আমি মিস করে গেছি, এই লাইনটা পড়তে হবে। এই যে মানুষ কয় মিটার দূরত্বে একটা বস্তুকে সহজে দেখতে পারে? 6 মিটার দূরত্বে একটা বস্তু সহজভাবে রেটিনার মধ্যে প্রতিবিম্বিত হয়। এই 6 মিটারের মধ্যে ভালো করে দাগ দিবা। 6 মিটার, 6 মিটার, 6 মিটারের কম বেশি হইলে তখন উপযোজন। বুঝছো? তাহলে এই কথাগুলো একটু খেয়াল রাখবে। ইংরেজি হলো অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন, হ্যাঁ, অ্যাকোমোডেশন। এই অ্যাকোমোডেশনটা কিন্তু স্পেলিং এ আসে, স্পেলিং এ আসে। আমাদের ইংলিশ স্পেলিং এ পড়তে হয়। দেখো একটু ভালো করে দেখো, শব্দটা কিন্তু একটু কেমন কেমন জানো কই দিই? হ্যাঁ, একটু খেয়াল করে দাও। অ্যাকোমোডেশন, দেখো এক, এটা স্পেলিং মানে ইংলিশে পড়তে হয় আর কি। আমি একটু পরে দিচ্ছি। এক মানে এক কম, কয় কম? 2 কম না 3 কম না, এক কম। এক কম মডারেশন, তিনটা তুমি ভাগ ভাগ করে পড়বা। স্পেলিং পড়ার সিস্টেমটা এরকম, তুমি কি শব্দটাকে ভাগ ভাগ করে পড়তে হবে, তাহলে মনে থাকবে বেশি। কথা বুঝছো? তাহলে 2 কম না, এক কম, এক কম মডারেশন। বুঝছো? অনেকবার এডমিশন এরা আসছে। আচ্ছা, যা হোক, চক নিয়ে আমাদের পড়া শেষ। বলো মোটামুটি চক বুঝছো কিনা বলো? চক নিয়ে আর পড়া নাই। ইংরেজি গুলো পড়ো, বাইনোকুলার ভিশন, স্টিরিওস্কোপ দৃষ্টি, এই তুমি এই হেডলাইনটা পড়বা, তাইলেই হবে, আর কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, চলে আসো। চোখের প্রধান অংশগুলো বলে ফেলছি। ভিটামিন এর ভূমিকা, রাত কানা, ইংরেজি হইলো নাইট ব্লাইন্ডনেস, অথবা তোমার কি নিকটালপিয়া, ইংরেজিটা পড়ো। বুঝছো? এটা পড়ে ফেলছি আমি অলরেডি। আচ্ছা, আর কি? এগুলা যা পড়ছি এগুলাই এখানে আবার লেখা আছে। একটা পড়া লাস্ট করতে হবে। এটা হলো চোখের রিফ্রাক্টিভ মিডিয়া বা প্রতিসারক মাধ্যম কি কি। দেখো একটা আলো কি, তোমার আলোটা কি হচ্ছে, একটা মাধ্যম থেকে আইসা চোখের ভিতরে ঢুকে যেতেছে না, আরেকটা মাধ্যম ঢুকে গেছে না, এটাকে বলে কি? প্রতিসরণ হয়েছে। তো এরকম প্রতিসরণ করাইতে, চোখের আলোটাকে ভিতরে ঢুকাইতে কোন কোন মাধ্যম কাজ করছে এটা তোমাকে পড়তে হবে। মেডিকেলে আসে, এবং আমাদের মেডিকেল কি বলে, তুমি চান্স পাওয়ার পর মেডিকেল তোমাকে ভাইবাতে জিজ্ঞাসা করবে যে চোখের রিফ্রাক্টিভ মিডিয়া, রিফ্রাকশন মানে কিন্তু প্রতিসরণ, আর রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন। তো এই প্রতিসরণ করতে কোন কোন কাজ, কোন কোন জিনিস কাজ করে প্রতিসরণে, এটা তোমাকে পড়তে হবে। বুঝছো? তো এটা তুমি বুঝে বুঝে পড়তে পারো। দেখো চিত্রটা খেয়াল করে তুমি বুঝতে পারবা। চিত্রটা বুঝলে তুমি বুঝতে পারবা। দেখো কি কি চিত্র, কি কি জিনিস চক্রে প্রতিসরণে হেল্প করে। দেখো না, তুমি স্টেপ গুলো খেয়াল করো। এই যে প্রথমে কর্নিয়া পাস করে ভিতরে ঢুকতে হয়। অ্যাকুয়াস হিউমার, এই জায়গা অগ্রপ্রকোষ্ঠে অ্যাকুয়াস হিউমার থাকে। অ্যাকুয়াস হিউমার পাস কইরা, লেন্স পার কইরা, ভিট্রিয়াস হিউমার পাস কইরা কিন্তু রেটিনার পর্যন্ত যাইতে হয়, তাই না? তাহলে এইগুলো হচ্ছে রিফ্রাক্টিভ মিডিয়া। কথা বুঝছো? এগুলো কি রিফ্রাক্টিভ মিডিয়া। রেটিনা কিন্তু রিফ্রাক্টিভ মিডিয়া না, ভিট্রিয়াস হিউমার পর্যন্ত রিফ্রাক্টিভ মিডিয়া বা প্রতিসারক মাধ্যম বলা হয়। তাহলে আমি একটু লেখা দিই, নোট করে দিই, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। চোখের প্রতিসারক মাধ্যম বা রিফ্রাক্টিভ মিডিয়া গুলা কি কি, বুঝছো কিনা? ভেরি গুড, অনেকেই আনসার করতেছো, থ্যাংক ইউ। চোখের রিফ্রাক্টিভ মিডিয়া অথবা প্রতিসারক মাধ্যমগুলা কি কি? হ্যাঁ, এটা নোট করে দিই আলাদা করে, আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এটা। ঠিক আছে? তাহলে এটা তুমি চিত্রটা দেখলে এমনি বুঝতে পারবা। রিফ্রাক্টিভ মিডিয়া, চোখের রিফ্রাক্টিভ মিডিয়া অথবা বাংলাতে হলো প্রতিসারক মাধ্যম। মানে কি কি জিনিস এটাকে একটা আলোকে প্রতিসরণ করতে হেল্প করতেছে চোখের মধ্যে, প্রতিসারক মাধ্যম। মেডিকেলের ভাইবা তো জিজ্ঞাসা করে আমাদেরকে, বুঝছো? সার্ভারদের খুব কমন জিনিস এটা, এই জন্য আমি গুরুত্ব দিয়ে বলতেছি। কি কি আছে বলতো সিরিয়ালে? কি কি আছে? কর্নিয়া আছে বাইরের দিকে, এবং মেডিকেলের ডান্টালা জানা আসছিল কয়েকবার, বুঝছো? ভার্সিটি অ্যাডমিশনও আসছে। কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার কই থাকে বলতো? অ্যাকুয়াস হিউমার থাকে অগ্রপ্রকোষ্ঠে এবং পশ্চাৎ প্রকোষ্ঠে। আর কি আছে? লেন্সও কিন্তু কি করে, একটা আলোকে ভিতরের দিকে প্রবেশ করতে হেল্প করতেছে, তাই না? এবং সাথে সাথে ভিট্রিয়াস হিউমার, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। কোন কোন জিনিস হেল্প করতেছে? রেটিনা কি আছে এখানে? না, রেটিনা কিন্তু এখানে নাই, বুঝছো? আইরিশ আছে, আইরিশ কিন্তু নাই কিন্তু, বুঝছো? ভালো করে খেয়াল রাখো। দেখো কি কি, এই যে এই হলো তোমার কর্নিয়া, এই হলো তোমার অ্যাকুয়াস হিউমার, এই জায়গার মধ্যে থাকে একটা তরল পদার্থ। এই যে লেন্স, এই যে আলোটা প্রবেশ করতেছে, আলো প্রবেশ করতে খেয়াল করো। এই হলো লেন্স, এই হলো কর্নিয়া, এই হলো অ্যাকুয়াস হিউমার পার করে গেল লেন্সের মধ্যে পড়লো, লেন্সের মধ্যে গিয়ে সেটা এই জায়গায় পাস করে গেল। এই যে এখন তুমি এটা বুঝো কিনা দেখো, এই যেটা পড়াইছি। চোখের স্তর কয়টা? 3টা। সবার বাইরে কোনটা? কর্নিয়ার বাইরে সামনে কর্নিয়া থাকে, স্ক্লেরার বাইরে কর্নিয়া থাকে, বসছি। কর্নিয়ার মধ্যে কি কি থাকে বলতো? সিলিয়ারি বডি, সেন্সরি লিগামেন্ট, সব, আইরিশ, পিউপিল সব বুঝতে পারছি। রেটিনার মধ্যে অর্কোষ কুণ্ডুস থেকে বুঝতে পারছি। অগ্রপ্রকোষ্ঠ, মধ্য প্রকোষ্ঠ নামে কোন প্রকোষ্ঠ নাই, অগ্র পশ্চাৎ ভিট্রিয়াস পড়ছি। এছাড়াও আরো কি কি আছে, এই জিনিসগুলো আছে। এখন দেখবো তুমি সব পুরো বুঝতে পারবা। ঠিক আছে? কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, ঠিক আছে? এখন দেখবো কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসো কান চলে যায়, কানের মধ্যে চলে যায়। কানের নর্মাল কাজ কি? কানের কাজ হলো আমরা জানি শ্রবণ, শুধুমাত্র জানি শ্রবণ, কিন্তু না, তুমি একটা কথা মনে রাখবা, কানের কাজ শুধুমাত্র শ্রবণ না,
আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা ভারসাম্য রক্ষা, ঠিক আছে। কানের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ভারসাম্য রক্ষা, তোমরা এই কথাটা পড়ো না, খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো ভারসাম্য রক্ষা। এবং মনে রাখবা যেহেতু কান রক্ষা করে, কানের কোন পার্ট, মধ্যকর্ণ, বহিকর্ণ নাকি অন্তকর্ণ? এটা আনসার হচ্ছে অন্তকর্ণ, বুঝছো? এর আনসার হচ্ছে কি অন্তকর্ণ, বুঝছো? আমি মার্কার হারিয়ে ফেলছি, জন্য এটা লিখতেছি। তাহলে খেয়াল রাখবা, যদি বলে কানের কাজ কি, আনসার কিন্তু শ্রবণ এবং ভারসাম্য রক্ষা। ভারসাম্য করে কোন পার্টটা, এটার আনসার হচ্ছে অন্তকর্ণ, বুঝছো? অন্তকর্ণের কোন পার্টটা, এটা নিয়ে একটু পরে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, এই যে আমরা কান নিয়ে পড়তে থাকবো, চিত্র আঁকবো, আবারও চিত্র আঁকবো। দেখো, চিত্র একটা আঁকার চেষ্টা করি, চিত্র আঁকা আমরা ক্লিয়ার করি জিনিসটা, ঠিক আছে। তো কানটার চিত্রটা আমরা আঁকার চেষ্টা করি। দেখো কান, এবার কি কান, এই যে কান আঁকার চেষ্টা করবো। দেখো, ঠিক আছে, কানের ছিদ্র এটা, ঠিক আছে, সবার বাইরে হচ্ছে এটা, তাই না? আর বাইরে হচ্ছে এটা, কান আছে। আচ্ছা, এই একটা নল আছে, একটা নলের মতো একটা রাস্তা আছে, এটার নাম কান। এরপরে কানের পর্দা, এটার নাম কি? কানের পর্দা। ওকে, সরি, কানের পর্দাটা এইরকম না, এগুলো এইরকম, ঠিক আছে। কানের পর্দা, কানের পর্দার পর একটা মধ্যকর্ণ আছে এখানে, মধ্যকর্ণ, ঠিক আছে। তাহলে এটা একটু পাঁচ পর্যন্ত বহিকর্ণ ছিল, একটু পাঁচ পর্যন্ত বহিকর্ণ ছিল, এখন মধ্যকর্ণ। মধ্যকর্ণের মধ্যে তিনটা অস্থি আছে, কি কই চলেছে, হ্যাঁ, তিনটা অস্থি আছে, এই হলো একটা অস্থি, এই হলো একটা অস্থি, এই হলো একটা অস্থি, বুঝছো? এরপরে দুটা ছিদ্র আছে, এখানে দুটা ছিদ্র আছে। ছিদ্র থাকার পর এখানে আরেকটা জায়গা আছে, একটা জায়গার মধ্যে এখানে অনেক কিছু আছে, থাকার মধ্যে অনেক কিছু আছে, থাকুক। ফোলা দুটা ফোলা অংশ আছে, এরপরে পেছানো দুটা অংশ আছে, আলটিমেটলি এখান থেকে স্নায়ুগুলো বাইরে হয়েছে, বুঝছো? এটা সিম্পল ডায়াগ্রাম। অন্তকর্ণ নিয়ে আমাদেরকে একটু ভালো করে আরেকটা চিত্র এঁকে পড়তে হবে, বুঝছো কিনা? মধ্যকর্ণ বহিকর্ণ এক চিত্র দিয়ে কভার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, তাহলে এটার নামই বহিকর্ণ। দেখো, এই যে সবার বাইরে যেটা আছে, এটার নামে কি? এটার নাম হচ্ছে বহিকর্ণ। তাহলে বহিকর্ণের মধ্যে কি কি আছে দেখো, বহিকর্ণের পার্ট গুলা কি কি? এই যে একটুক পার্ট মধ্যে হচ্ছে বহিকর্ণ, এটা হচ্ছে একটু হচ্ছে মধ্যকর্ণ, একটু হচ্ছে মধ্যকর্ণ, এর ভিতরে হচ্ছে অন্তকর্ণ। অন্তকর্ণ দিয়ে আমরা আলাদা করে চিত্র আঁকবো, এই চিত্র এখানে এক চিত্র দিয়ে কভার হবে না, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে বহিকর্ণের পার্ট কি কি দেখো, এই যে পানের মতো একটা, পান খাই কিনা, পান বা ছাতার মতো একটা অংশ না, এটার নাম কর্ণ ছত্র বা কর্ণ বা পিনা, ওর নাম কি? পিনা। তাহলে বলো তো, এটা পিনার মধ্যে কোন ধরনের তরুণাস্থি থাকে? এই দেখো, তোমার এই যে কানের পাটটা কি অস্থি নাকি তরুণাস্থি? অন্তত তরুণাস্থি, কারণ এটা অস্থির মতো শক্ত না। তুমি বলো তো, পিনা পড়ছিল না? পিনা বা বহিকর্ণ কোন ধরনের তরুণাস্থি? তরুণাস্থির উদাহরণ গুলো বলো তো দেখি। তাহলে বলো, এটার নাম হচ্ছে পিনা, এর নাম কি? পিনা, ঠিক আছে। বা এটার আরেকটা নাম হলো কর্ণ ছত্র, ছত্র মানে ছাতা, এই জন্য এটাকে বলে কর্ণ ছত্র। এবং এটার আরেকটা নাম হলো কি? কর্ণছত্র পিনা, হ্যাঁ, বা বহিকর্ণ বলা হয়, তাই না? বহিকর্ণের একটা অংশ। আচ্ছা, এরপরে এই যে তোমার এই পার্টটা আছে, এটার নাম কর্ণকুহর। পিনার কাজ কি তুমি জানো? কান কিন্তু অনেকে নাড়াইতে পারে, জানো কিনা? আমরা নর্মাল মানুষ কিন্তু একটা কান নাড়াইতে পারে না, কিন্তু অনেক প্রাণী আছে কান নাড়াইতে পারে। কানের কাজ এই বহিকর্ণ বা পিনার কাজটি হলো ধুলাবালি আটকানো, জীবাণু আটকানো, আটকা দিতে পারে, ঠিক আছে। এটা হলো বহিকর্ণ বা পিনার কাজ। এই মাঝখানে এই জায়গাটার নাম একটা গহ্বরের মতন একটা রাস্তা না, এটার নাম কি? কর্ণকুহর বা কর্ণকুহর বা বহিঃঅডিটোরিমিটাস, অনেক নাম আছে। তো যা হোক, এটার নাম কি? একটা মধ্যবর্তী একটা জায়গা, এটার নাম একটা গহ্বরের মতো। গহ্বর, কুহর, কুহর গহ্বর মিলাই পড়ো, ঠিক আছে। এটার নাম হচ্ছে একটা জায়গাটার নাম হলো কর্ণকুহর। তো এই জায়গাটার নাম কর্ণকুহর। যাই হোক, এই যে কর্ণকুহর, এটার দুইটা কথা পড়তে হবে এখান থেকে। এটা হলো এটার 1/3, বাইরের 1/3 আর ভিতরের 1/3, দুইটা পার্ট আলাদা করে পড়তে হবে। এটাকে যদি আমরা তিনটা পার্টে ভাগ করি, এই হলো একটা পার্ট আর এই হলো একটা পার্ট, ঠিক আছে। এটাকে যদি বলি যে বাইরের 1/3 বা 3/1 অংশ, আর এটাকে যদি বলি বাইরের 2/3 অংশ, তাহলে মনে রাখবা বাইরের যে 1/3, এই পার্টটার বাইরের 1/3 হচ্ছে অস্থি দিয়ে তৈরি। কোন অস্থি বলতো? কানের মধ্যে কোন অস্থি থাকবে? অবশ্যই টেম্পোরাল অস্থি, বোঝাই যায়, কারণ টেম্পোরাল অস্থি এই জায়গার মধ্যে আমাদের ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল কানের দিকে না। তাহলে মনে রাখবা যে বাইরের 1/3 হচ্ছে অস্থি দিয়ে তৈরি। কোন অস্থি বলতো? টেম্পোরাল অস্থি। আর বাইরের আর ভিতরের 2/3 কি অস্থি বলতো? ভিতরের 2/3 হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি, তরুণাস্থি, কোন অস্থি না, বুঝছো? এই কথাটা মনে রাখো যে অস্থি কোন পার্টটা, তরুণাস্থি কোন পার্টটা। এবং এই দুটোর একসাথে কি বলা হয় বলতো? এই দুটোর বলা হয় কর্ণকুহর, কর্ণকুহর বা কর্ণগহ্বর, এই গহ্বর, এই টাইপের একটা কথাবার্তা আর কি, বুঝছো? তাহলে কি পাইলাম? পিনা পাইলাম বা কর্ণ ছোট পাইলাম, তারপরে এই ভিতরের মাঝখানে রাস্তাটা পাইলাম। এটা খেয়াল করে দেখছো কিনা? আমি একটু বাঁকা করে লিখছি, এটারে একটু বাঁকা করে রাখছি। এটার কারণ হইলো যে এটা আমাদের কানটা এরকমই, বুঝছো? সরাসরি একটা শব্দ ধরতে আইসা কানের পর্দার মধ্যে আঘাত না করতে পারে, এই জন্য, বুঝছো? আর এটাকে বলে কানের পর্দা। এটাকে বলে কানের পর্দা, বুঝছো? তাহলে খেয়াল করো, কি পাইলাম আমরা? কানের পর্দা, বা বলতে পারি কি টিম্প্যানিক পর্দা, বুঝছো? এটাকে বলে কানের পর্দা।
কানের পর্দা বা সুন্দর করে লেখা আছে টিম্পেনিক পর্দা। তুমি বলো তো গাসপুরিং এর টিম্পেনাম থেকে কত নাম্বার খণ্ডকে, উদরীয় ক নাম্বার খণ্ডকে, দেখি কে বলতে পারে। কানের পর্দা বা টিম্পেনিক পর্দা বলা হয়, ঠিক আছে, টিম্পেনিক পর্দা, টিম্পেনিক পর্দা, ঠিক আছে, এই হলো একটা পড়া টিম্পেনিক পর্দা। আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমি তোমাকে যদি বলি টিম্পেনিক পর্দার বাইরের দিক কেমন, উত্তল নাকি অবতল নাকি এখন, তুমি তো কমন সেন্স দিয়ে বলতে পারবে না সেটা দীক্ষা যে বাইরের দিকটা হচ্ছে অবতল, ভিতরের দিকটা উত্তল। কারণ কি বলতো, শব্দ যখন আইসা এদিক দেয়, শব্দ যখন এদিক দিয়ে এসে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার কারণে কি এটা কি একটু ভিতরের দিকে ঢুকে যায় না বলতো, এরকম ভিতরের দিকে ঢুকে যায় না, ধাক্কা হওয়ার কারণে ভিতরের দিকে ঢুকে যায়, ভিতরের দিকে ঢুকে গেলে বলতো, আমি যদি বলি যে আমাদের এই টিম্পেনিক পর্দার বাইরের দিকটা কিরকম অবতল, ভিতরের দিকটা কিরকম উত্তল, তুমি কি চিত্র দেখে বলতে পারবে না খুব কমন সেন্স দিয়া যে আমার টিম্পেনিক পর্দার শব্দ যেহেতু আইসা এটাকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার কারণে এটা ভিতরের দিকে একটু ঢুকে যায়, ঢুকে যাওয়ার কারণে কি এর বাইরের দিকের অঞ্চলটা অবতল পার্ট আর ভিতরের জায়গাটা হচ্ছে উত্তল পার্ট, কমন সেন্স দিয়ে বলতে পারবা। আচ্ছা এবার আসে দুইটা কথা, শব্দ শব্দ যখন এদিক দিয়ে আসে এটা লম্বা একটা পথ না, এটা একটা লম্বা পথ না, লম্বা পথের কারণে এই জন্য মনে রাখবা শব্দকে কর্ণকুহর বা এই রাস্তাটা লম্বালম্বী ভাবে প্রবেশে সাহায্য করে, আর এটা কি করে সমতলে ঢুকতে সাহায্য করে। আমি বই থেকে দেখাবো, তাহলে মনে রাখবা কর্ণকুহর শব্দকে লম্বালম্বী ভাবে ঢুকতে সাহায্য করে, লম্বভাবে ঢুকতে সাহায্য করে। আর কানের পর্দাটা হচ্ছে এটাকে সমতলে ঢুকতে সাহায্য করে, শব্দকে সমতলে ঢুকতে সাহায্য করে। আমি বই থেকে দেখাবো, তাহলে ভালো বুঝতে পারবা, সমতলে ঢুকতে সাহায্য করে, সমতলে, বুঝছো। এই লেখটা পড়া, তাহলে খেয়াল করো কি কানের ইয়ে পাইলাম, কর্ণছত্র পিনা পাইলাম, তারপরে এই রাস্তাটা পাইলাম, রাস্তার মধ্যে 1/3 হচ্ছে অস্থি আর 2/3 3/2 অংশ হচ্ছে অস্তরণাস্থি, এটা বুঝলাম। এবং এখানে কিছু কানের ময়লা থাকে, ময়লা আমরা যে কটন বাদ দিয়ে পরিষ্কার করি না, এটাই এখানে থাকে কানের ময়লা, এটা বলে সিরোমেন। কি বলে কানের ময়লাগুলো বলে, কানের ময়লাগুলো বলে সিরোমেন পর্দা, সিরোমেন হচ্ছে বাদামি বর্ণের একটু ময়লা টাইপের জিনিস, তাই না? এটা কি করে বিভিন্ন জীবাণুরে আটকে দেয়, তাই না? আমরা কানের কটন বাদ দিয়ে পরিষ্কার করতে যাই, যদিও কটন বাদ দিয়ে পরিষ্কার করা কিন্তু ভালো না, বুঝছো। তুমি কটন বাদ দিয়ে পরিষ্কার করতে গিয়ে উল্টা আরো ময়লাগুলোর ভিতর দিকে ঢুকাইতেছো, তো এটা ভালো না, এটা অটোমেটিক বাইর হয়ে যায়, যখন দরকার হয় অটোমেটিক বাইর হয়ে যায়, বুঝছো। তো আমরা কটন বাদ দিয়ে খোঁজাখুঁজি করবো না কানের মধ্যে, এটা ভালো না, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, এটা বললাম। আচ্ছা এই যে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে, বুঝছো কিনা, ছিদ্র হয়ে যেতে পারে অনেক সময়, বলি না, তো ছিদ্র হইতে পারে, তো এটাকে বলে টিম্পেনোপ্লাস্টি, কি বলে টিম্পেনোপ্লাস্টি বলা হয় এটাকে। তো এখানে কানের পর্দার মধ্যে রিং পরানো যায়, মাইরিঙ্গোপ্লাস্টি মনে আছে কিনা বলতো, মাইরিঙ্গোপ্লাস্টি কোথায় পড়ছিলা, মাইরিঙ্গোপ্লাস্টি কোথায় পড়ছিলা খারাপ বইয়ের মধ্যে, দেখি মনে রাখতে পারো কিনা। আচ্ছা তাহলে মোটামুটি এটা হচ্ছে বহিকর্ণ, ঠিক আছে, এটা হচ্ছে কি বহিকর্ণ। আচ্ছা বহিকর্ণটা দেখি বই থেকে আবার পড়ি আমরা, কি আছে এই যে বহিকর্ণের কি কি পার্ট দেখো তো। বহিকর্ণের মধ্যে পিনা আছে, পিনার অপর নাম অরিকল বলা হয় এটাকে, একটু ভালো করে খেয়াল রাখবা, অডিও শুনিয়ে দিয়ে, অডিও মানে শব্দ, মনে রাখবা অরিকল বলা হয় এটাকে। আচ্ছা দেখো কি কি আছে এখানে, পিনার মধ্যে কি কি আছে, যে পিনার মধ্যে পড়বা, এখানে নর্মালি নাড়াইতে পারি না আমরা, ঠিক আছে। এখানে এটাই পড়া যে এখান থেকে শব্দটা শব্দ আসার পর দিয়ে কেন্দ্রীভূত হয়, এটা পড়বা যে শব্দটা আসার পর বড় অনেকগুলো শব্দ এদিক দিয়ে আসে কি কেন্দ্রীভূত হয়, এটাকে বলে কেন্দ্রীভূত করে, একটা শব্দকে কেন্দ্রীভূত করে, বুঝছো। এটা একটা কাজ, বিভিন্ন রোগ জীবন আটকে দেয়, ধুলাবলি আটকে দেয়, এটা একটা কাজ, এই কথাগুলো পড়বা। আচ্ছা এটা অরিকল থেকে পড়া নাই, জাস্ট একটা পড়াই যে অরিকলটা কোন ধরনের তরুণাস্থি, এটা হচ্ছে তোমরা কি কমেন্ট করছো দেখি, হায়ালিন থেকে পিনাতে, তোমরা পালা না কেন, অনেকেই কমেন্ট করলা না, শ্বাসনালী জিজ্ঞাসা করি নেই। ইলাস্টিক কার্টিলেজ, ইয়েস, ম্যাক্সিমাম পালা না কেন তোমরা, এটা কমন উদাহরণ, তো কমন জিনিস, তো মনে আছে কিনা তরুণাস্থির উদাহরণ আমরা কি পড়ছিলাম, যে হায়ালিন কার্টিলেজ, হায়ালিন তরুণাস্থি, তারপর হচ্ছে শ্বেততন্তুময়, পিত্ততন্তুময়, ক্যালসিফাইড, তো মনে আছে কিনা ছিপলি দিয়ে পড়ছিলাম, ছিপলি দিয়ে ইলাস্টিক অথবা পিত্ততন্তুময় যে উদাহরণগুলো পড়ছিলাম, মনে আছে কিনা, যে এক্সটার্নাল আর, ইনস্টিটিউশন টিউব, তারপর তোমার হচ্ছে এপিগ্লোটিস, মনে আছে কিনা। এই এক্সটার্নাল আর এর এই পার্টটাই হচ্ছে মূলত পিত্ততন্তুময় তরুণাস্থির উদাহরণ, কথা বুঝছো, পারতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এবার চলে আসো, দেখি এরপরে কি আছে। এরপরে আছে হচ্ছে এই যে যেটা বলতেছিলাম যে অডিটরি মিটাস, হ্যাঁ, কর্ণকুহর মাঝখানের অংশ মনে রাখবা, বহিকর্ণের মাঝখানের অংশ নাম মিটাস। তাহলে সিরিয়ালটা কি, বহিকর্ণ পিনা বা কর্ণছত্র, বহিকর্ণের মিটাস মানে মাঝখানের অংশ মনে রাখবো, মিটাস মাঝখানের অংশ। আর এরপরে হচ্ছে কানের পর্দা, তিনটা জিনিস আছে বাইরে, বুঝছো, বহিকর্ণের 3টা অংশ। আচ্ছা কর্ণকুহরে কি পড়বা, যে এই যে ভিতরের 3/2 অংশ যে অস্থিতে, উল্টা কথা বলছি না আমি, আর বাইরের 1/3 হচ্ছে তরুণাস্থি দিয়ে, ঠিক আছে। আচ্ছা এখানে একটু উল্টা কথা বলছি, বাইরেরটা হচ্ছে তরুণাস্থি, আর ভিতরেরটা হচ্ছে অস্থি,
ভিতরেরটা হচ্ছে অস্থি, বুঝছো? ভিতরে 3/2 অংশ অস্থি, বাইরেরটা হচ্ছে তরুণ অস্থি। আর কোন ধরনের অস্থি? টেম্পোরাল অস্থি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এই কথাটা পড়লাম। আচ্ছা আসো তাহলে একো ওকে, তাহলে সেরোমেন থাকে বলছি, সেরোমেন বাদামি বর্ণের, এখানে একটা কানের ময়লা এটা, তাই না? এটা করে দেখো, এই শব্দ কি, এর মাধ্যমে শব্দ কি হয়? লম্বভাবে কর্ণপটে বোঝায়, লম্বভাবে। লম্বভাবে বলছে কিনা? লম্বভাবে মনে রাখবা, এই রাস্তাটা তো অনেক লম্বা, এই জন্য লম্বভাবে প্রবেশ করে। আর বাকি কথা তুমি রিডিং দিয়ে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা এরপর আসো, এই যে কানের পর্দা, টিম্পেনিক পর্দা বলছিলাম, কানের পর্দা টিম্পেনিক পর্দা, এটা কর্ণপটহ বলা হয়, মনে রাখবা। কানের পর্দা পটহ, পর্দা পটহ এটা মনে রাখবা, ঠিক আছে? এটা কি করে? শব্দকে সমতলে প্রবেশ করায়। তাহলে দেখো, একটা হলো লম্বভাবে প্রবেশ করায়, একটা হলো সমতলে প্রবেশ করায়, দেখছো? এটা মনে রাখবা দুইটা করে, কোনটা শব্দকে লম্বভাবে প্রবেশ করায়, কোনটা সমতলে প্রবেশ করায়। এই কথাটা তোমার একটু কনফিউশনের জায়গা, এটা ভালো করে পড়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার বহিকর্ণ। এটা হচ্ছে তোমার বহিকর্ণ। এবার আসো মধ্যকর্ণ কি কি আছে? মধ্যকর্ণের মধ্যে 3টা অস্থি আছে। মধ্যকর্ণে 3টা অস্থি আছে, 3টা অস্থি আছে মধ্যকর্ণে। একটা হলো মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আমরা মিস দিয়ে মনে রাখি, সিরিয়ালে মিস দিয়ে মনে রাখি, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, ঠিক আছে? মেলিয়াস, ইনকাস, স্টেপিস, 3টা অস্থি আছে। এই 3টা অস্থি থাকার কারণে শব্দের পাওয়ার 20 গুণ বেড়ে যায়। কারণ বলো তো কি, কেন 20 গুণ বেড়ে যায়? কারণ হচ্ছে শব্দ কঠিন মাধ্যমে শব্দের বেগ কিন্তু অনেক বেশি, কঠিন মাধ্যমে শব্দের বেগ কিন্তু অনেক বেশি। এজন্য শব্দ যখন এই এদিক দিয়ে আসার পর এই অস্থির মধ্যে দিয়ে যায়, তখন শব্দের বেগ আরো বেড়ে যায়, তখন শব্দের পাওয়ার 20 গুণ পর্যন্ত বেড়ে যায়। এটা একটা তো এমসিকিউ আছে, তোমাদের আলম স্যারের বই লেখা আছে, বুঝছো? মনে রাখো, এটা কি করে? 20 গুণ বাড়ায় দেয় শব্দের পাওয়ার। কত গুণ বাড়ায় দেয়? এই অস্থিগুলা 20 গুণ বাড়ায় দেয়। এই একটা পড়া পড়বা। তারপরে এই যে মধ্যকর্ণ, এখানে কিন্তু তরল কিতে বায়ু থাকে, তাই না? আচ্ছা, মধ্যকর্ণের মধ্যে একটা জয়েন্ট, একটা নালী আছে, একটা নালী আছে এই জায়গার মধ্যে। মধ্যকর্ণের মধ্যে একটা নালী আছে, এটা ইউস্টেশিয়ান নালী বলে। কি বলে? ইউস্টেশিয়ান নালী। কি বলে? ইউস্টেশিয়ান নালী। এটা কিসের সাথে কানেক্টেড জানো? গলবিলের সাথে কানেক্টেড, আমাদের গলবিলের সাথে কানেক্টেড। এই জন্য দেখবো অনেক সময় যে কানের মধ্যে খুসাইলে বা ঠান্ডা লাগলে কিন্তু কান খুসায়, অথবা কি বলে এটাকে, আমাদের কানের মধ্যে মনে হয় যে কি একটা আছে। বা তোমার কানের মধ্যে তুমি কিছু যদি কটন বাদ দিয়ে কিছু করো, নাকের মধ্যে, গলার মধ্যে ইফেক্ট পড়ে, বুঝছো কিনা? এটা কানের সাথে গলার একটা কানেকশন আছে, ভালো, বুঝছো? তাহলে মনে রাখবা, মধ্যকর্ণের সাথে গলবিলের কানেকশনটা বলে ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান, বারণ বলতে পারে, ইউস্টেশিয়ান টিউব বা ইউস্টেশিয়ান টিউব, ঠিক আছে? ইউস্টেশিয়ান টিউব বা ইউস্টেশিয়ান নালী, বুঝছো কিনা? এই নালীটা। আচ্ছা তাহলে এই জায়গায় বললাম, ওকে। তাহলে মধ্যকর্ণ যদি সংক্রমণ হয়, তাহলে কি বলে বলতো? মধ্যকর্ণের সংক্রমণটা বলে উটাইটিস মিডিয়া, মনে আছে? তাহলে মধ্যকর্ণ যদি সংক্রমণ থাকে, উটাইটিস মিডিয়া বলে। এটা মনে রাখো। 3টা অস্থির কথা মনে রাখো। ইউস্টেশিয়ান নালী আছে, মনে রাখো, ওকে। এরপরে দেখো তো 2টা ছিদ্র আছে কিনা। এই একটা ছিদ্র, একটা ছিদ্র। এই ছিদ্রের নাম আমি, হ্যাঁ, একটা ছিদ্র, একটা ছিদ্র। একটা ছিদ্র দিয়ে প্রবেশ করে, একটা ছিদ্র দিয়ে বাইরে হয়ে যায়, বুঝছো? একটা শব্দটা আসার পর অন্তকর্ণে একটা ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে, একটা ছিদ্র দিয়ে বাইরে হয়ে যায়, ঠিক আছে? তো এই যে বাইরে হয়ে যায়, এই 2টা ছিদ্রের নাম কি? একটার নাম হলো ফেনেস্ট্রা উভালিস, একটা হলো ফেনেস্ট্রা রোটান্ডা। এটার নাম ফেনেস্ট্রা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফেনেস্ট্রা উভালিস। উভালি মানে কি? উভা মানে কি? ডিম না? ডিম্বাকার। এটা হচ্ছে ডিম্বাকার, এটা হচ্ছে কি? ডিম্বাকার। আর এটা হচ্ছে ফেনেস্ট্রা, এটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা, ঠিক আছে? তাহলে ফেনেস্ট্রা মানে ছিদ্র, এটা একটা ফেনেস্ট্রা, এটা একটা ফেনেস্ট্রা। এটা ডিমের মতো ডিম্বাকার, এজন্য এটা বলে উভালিস। আর এটা দিয়ে কি হয়? রোটান্ডা। তো মনে রাখবা, একটা দিয়ে প্রবেশ করে অন্তকর্ণে, মধ্যকর্ণ থেকে অন্তকর্ণে একটা ছিদ্র দিয়ে শব্দ প্রবেশ করে, আর অতিরিক্ত কোনো শব্দ যদি ঢুকে যায়, তখন এটা দিয়ে বাইরে হয়ে চলে আসে এখানে আবার, বুঝছো? তাহলে নাম হলো ফেনেস্ট্রা রোটান্ডা। রোটান্ডা মানে রিটার্ন করে, মনে রাখবে, রিটার্ন করে মানে ফিরে আসে, বুঝছো? তাহলে মনে রাখবা কি, 2টা ছিদ্র আছে, 2টা ছিদ্রের মধ্যে একটা ছিদ্র দিয়ে প্রবেশ করে, একটা ছিদ্র দিয়ে বাইরে হয়ে আসে। যেটা দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, যেটা দিয়ে বাইরে হয়ে আসে এটার নাম ফেনেস্ট্রা রোটান্ডা, ঠিক আছে? রোটান্ডা মানে রিটার্ন করে আসে, রিটার্ন করে ফিরে আসে, বুঝছো? তাহলে 2টা ছিদ্রের নাম মনে রাখলাম, 2টা ছিদ্র কোন দিয়ে কি করে এটা বুঝলাম, ঠিক আছে? তাহলে এই হলো তোমার মধ্যকর্ণের জিনিসগুলা, ঠিক আছে? এবার দেখি বইয়ের মধ্যে কি আছে, বই থেকে একটু পড়ি। দেখো মধ্যকর্ণের মধ্যে কি কি আছে, দেখো। এই যে আমাদের ইউস্টেশিয়ান নালী বলছি, এটা কি করে বলতো? এটা হচ্ছে আমাদের গলবিল পর্যন্ত থাকে, গলবিল পর্যন্ত, গলবিলের সাথে একটা কানেকশন। এই কথাটা তুমি পড়বা। ইউস্টেশিয়ান নালীর স্পেশাল কাজটা কি? এটা হচ্ছে কোনো যদি মধ্যকর্ণে অনেক বেশি চাপ হয়ে যায়, শব্দের অনেক চাপ বা বায়ুর অনেক চাপ, তখন দেখা গেছে এই নালী দিয়া গলবিলের সাথে যেহেতু কানেকশন আছে, অতিরিক্ত চাপটা গলবিলের সাথে কানেকশন যেহেতু আছে, ওই ছিদ্র পথে প্রশমিত হয়ে যায়, ওদিক দিয়ে চলে যায়, বুঝছো না? অতিরিক্ত শব্দ, অতিরিক্ত চাপ যদি এখানে জমে যায়, অনেক না হইতে পারতো, এই জায়গাটা যদি না থাকতো, খেয়াল করো, এই নালীটা যদি না থাকতো, হইতে পারতো এখানে যদি কোনো তরল পদার্থ হোক বা বায়ু হোক জমে যদি অনেক বড় হয়ে যেত, এটা ফুলে যেত অনেক বেশি। তো দেখা যায় অতিরিক্ত যদি কিছু চলে আসে এই জায়গার মধ্যে, এই নালী পথে এদিক দিয়ে গলবিলে চলে যায় জিনিসটা, বুঝছো কিনা? এই জন্য দেখা যায় যে পরবর্তীতে সমস্যা হয় না। তো এটা না থাকলে কি হইতো? চাপের একটা ভারসাম্য রক্ষা হইতো না, অতিরিক্ত চাপটা এদিক দিয়ে প্রশমিত হয়ে যায়, এদিক দিয়ে চলে গিয়া, বুঝছো? তাহলে এটা একটা সুবিধা এটার।
এটা একটা সুবিধা, ঠিক আছে। ওকে, তাহলে ইউটিউশনালি বলছি কর্নাস্থি। কর্নাস্থি কি আছে বলতো? বলছিলাম কি মিলিয়াস, ইনকাস, স্টিপিস। এবং স্টিপিস কিন্তু আমাদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। হ্যাঁ, তো এটার আকৃতিটা তোমাকে মনে রাখতে হবে। হাতুড়ির মতো, এটা হচ্ছে নেহায়ের মতো, এটা হচ্ছে তোমার ঘোড়ার জিনের পাদানির মতো। পাদানি মানে বুঝো পা যে জায়গায় রাখি, ফুলদানির মধ্যে ফুল থাকে, পাদানির মধ্যে পা রাখি। যারা ঘোড়ায় জীবনে উঠছো বা ঘোড়া জীবনে দেখছো ভালো মতো ঘোড়া, তাহলে তারা বুঝতে পারবা ঘোড়ার মধ্যে উঠার পর দুই পাশে পা রাখার মতো একটা পাদানি থাকে। তাহলে ফুলদানির মধ্যে ফুল থাকবে, তাহলে পাদানির মধ্যে কি থাকবে? পা রাখবো আমরা ঘোড়ার মধ্যে উঠার পর, ঠিক আছে না? এটা পাদানি। তাহলে তুমি কিভাবে মনে রাখতে পারো আকারগুলা? সিরিয়ালি তুমি এভাবে পড়বা। তুমি সিরিয়ালটা মনে রাখবা, মিস, মিলিয়াস, ইনকাস, স্টিপিস, হা নে পা, সিরিয়ালে পড়বা হা নে পা। তাহলে দেখো তো, মিলিয়াস হচ্ছে হাতুড়ির মতো, ইনকাস হচ্ছে নেহায়ের মতো, স্টিপিস হচ্ছে পাদানির মতো। পা লেখছি, তো তুমি এভাবে করে তুমি নামটা মনে রাখতে পারো, আকৃতিটা মনে রাখতে পারো, বুঝছো? তাহলে প্রথম কোনটা, সিরিয়ালটা কিন্তু এভাবে মনে রাখতে হবে কোনটার পর কোন অস্থি লাগানো আছে। তাহলে তুমি এভাবে মনে রাখবা যে হানেপা, মিস হানেপা, ঠিক আছে? মিস হানেপা, ঠিক আছে? তাহলে মিলিয়াস, ইনকাস, স্টিপিস, সিরিয়ালটা কি? যে হাতুড়ির মতো, নেহের মতো, পাদানির মতো। তোমার এখানে মুখস্থ হয়ে যাবে, বুঝছো? এটা ক্লিয়ার? ওকে, এটা ক্লিয়ার। ছিদ্রপথের নাম বলে ফেলছি, ফেনাস্টা ওভালিস, ডিম্বাকার। উভাম মানে ডিম, আর ফেনাস্টা রুডান্ডা মানে হচ্ছে রিটার্ন করে এদিক দিয়ে, বুঝছো? কাজগুলো বলে ফেলছি, তো কাজগুলো এখানে লেখা আছে, রিডিং দিলে বুঝতে পারবা। মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে যায়, আর অন্তঃকর্ণ থেকে মধ্যকর্ণে চলে আসে। এটা হচ্ছে কি ফেনাস্টা ওভালিস, রিডিং দিলে বুঝতে পারবা। এবার আসে অন্তঃকর্ণ। আমাদের কানের মধ্যে মেইন কঠিন পড়াটা হচ্ছে অন্তঃকর্ণের মধ্যে, বুঝছো? অন্তঃকর্ণের মধ্যে মেইন পড়াটা। এখানে একটা জামালা, বেশ কয়েকটা জামালা আছে, শব্দগুলো কঠিন কঠিন আছে, বুঝছো? মেইন জামালা অন্তঃকর্ণের মধ্যে, কানের মধ্যে মেইন জামালা হচ্ছে অন্তঃকর্ণ, ঠিক আছে? দেখো আমার কথাগুলো শোনো। তোমরা আবার পড়াগুলো বুঝতে পারতেছো কিনা একটু বলো আমাকে, বুঝতেছো কিনা? আমি একটু অফ করলাম। অন্তঃকর্ণটা আমি পড়বো, অন্তঃকর্ণটাই মেইন পড়া, কানের মধ্যে মেইন পড়াটা অন্তঃকর্ণ, জামালাটা, বুঝছো? বলো বুঝতেছো কিনা? আমি কিন্তু আজে বাজে কথা বলে সময় নষ্ট করতেছি না। অনেক ক্লাসে দেখবা অনেক কথা বলে। ঠান্ডা লেগে গেল নাকি? ঠিক আছে, আচ্ছা। এই যে শাহ আজিজ বলছে বুঝছি। বাকিরা কি বুঝতেছো কথা? হ্যাঁ, ইনশাল্লাহ ভুল হবে না, কারণ এগুলো আমরা বুঝে বুঝে পড়ছি, চিত্র একে পড়ছি, বুঝে বুঝে পড়ছি, জন্য ভুল হবে না। আর আছে কি? আর কিছু নাই তো, আমি সবই তো পড়ে ফেলছি। সব যে পড়ে ফেলছি এটার প্রমাণ স্বরূপ আমরা বই থেকে দেখায় দিছি যে দেখো আমরা কিন্তু সব পড়ছি। কারণ বই পড়লে কনফিডেন্স আসে, বুঝছো? চিত্র একে তোমাকে পড়াইছি, পাশাপাশি তোমাকে বই থেকে দেখাই দিছি, যাই দেখো এটা পড়তে হবে, এমনি পড়তে হবে, এমনি মনে রাখবা, আমরা পড়াই ফেলছি এটা, বুঝছো? এর বাইরে আসলেই প্রশ্ন আসে না, আর কিছুই আসে না, ঠিক আছে? ওকে, আচ্ছা। এবার আসো অন্তঃকর্ণটা একটু পড়াই দিই। দেখো অন্তঃকর্ণ চিত্র একে আমরা পড়বো। এর মধ্যে এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা কয়েকটা শব্দ আছে, কয়েকটা জামালা আছে জায়গার মধ্যে। এন্ডোলিম্ফ, মেমব্রেনাস লেবিরিন্থ, বনি লেবিরিন্থ, পেরিলিম্ফ, শব্দগুলো একটু কেমন কেমন। আমি তোমাকে একটা চিত্র দিয়া এই জামালা সব ক্লিয়ার করে দিই। দেখো তুমি দুটো চিত্র আঁকো, এই একটা গুলো দাও, এই একটা গুলো দাও, ঠিক আছে? এটা একটা আবরণ, লেবিরিন্থ মানে আবরণের মতো জিনিস। এটাকে বলে বনি লেবিরিন্থ, বি এল লিখলাম, বি এল, বনি লেবিরিন্থ। আর সবার উল্টা বললাম, সবার বাইরে কোনটা? উল্টা বললাম নাকি? দাঁড়াও। হ্যাঁ, না ঠিকই আছে। সবার বাইরে হচ্ছে বনি লেবিরিন্থ। বনি মানে হচ্ছে বোন, বোন মানে অস্থি, ঠিক আছে? সবার ভিতরে একটা নাম হলো মেমব্রেনাস লেবিরিন্থ। ওকে, এই দুটা বনি লেবিরিন্থ এবং মেমব্রেনাস লেবিরিন্থের মাঝখানে এই তরল পদার্থ আছে, এবং এটার ভিতরে একটা তরল পদার্থ আছে, ঠিক আছে না? এই যে মেমব্রেনাস লেবিরিন্থ, এই যে বনি লেবিরিন্থ, এই যে লেবিরিন্থের মাঝখানে একটা তরল পদার্থের নাম হলো পেরিলিম্ফ। পেরি মানে বাইরে, চারপাশে বোঝায় পেরিলিম্ফ। লিম্ফ মানে বর্ণহীন তরল পদার্থ। তাহলে এর বাইরে আছে পেরিলিম্ফ, আর ভিতরে আছে এন্ডোলিম্ফ। ভিতরে হচ্ছে কি? এন্ডোলিম্ফ। তাহলে দেখো এবার ক্লিয়ার কিনা, তুমি সবগুলো কথা মিলাইতে পারবা। এন্ডোলিম্ফ, এটা কি? এন্ডোলিম্ফ, ঠিক আছে? তাহলে দেখো কি বললাম, তাহলে এই যে চিত্র দিয়ে আমি সব কথা বলতে পারবো। দেখো বনি লেবিরিন্থ এবং মেমব্রেনাস লেবিরিন্থের মাঝখানে যে জায়গাটা, এই জায়গার মধ্যে কি আছে? পেরিলিম্ফ। পেরি মানে চারপাশে। আর এই যে মেমব্রেনাস লেবিরিন্থের ভিতরে কি আছে? এই তরল পদার্থের নাম হলো এন্ডোলিম্ফ। তাহলে দেখো সবগুলো কথা মিলে কিনা, সবগুলো কথা এখন তোমার মিলে কিনা। এবার দেখো অন্তঃকর্ণের একটা জিনিস আছে, দেখো তাহলে মেমব্রেনাস লেবিরিন্থের ভিতরে এন্ডোলিম্ফ আছে, মিলছে। অস্থিময়
লেবিরিন, যেটা বনি লেবিরিন বলে আর কি। হ্যাঁ, বনি লেবিরিন দ্বারা মেমব্রেনাস লেবিরিন বেষ্টিত থাকে। তাহলে দেখো, মেমব্রেনাস লেবিরিন বনি লেবিরিন দ্বারা আবৃত থাকে এবং দুই লেবিরিন্থের মাঝখানে, এই দেখো, এই একটা লেবিরিন্থ, একটা লেবিরিন্থ, এই দুই লেবিরিন্থের মাঝখানে এই যে তরল পদার্থ, এটার নাম হলো পেরিলিফ। দেখো, এটার নাম কি? পেরিলিফ। তো তুমি যদি এই স্টোরিটা একটু বইয়ের পাশে লিখে রাখো, তাহলে তোমার এই সবগুলো লাইন তোমার কোনোই প্যাচ লাগবে না। আর যদি তুমি নর্মালি কথা যাও, দেখবা যে কথাগুলো কেমন প্যাচ লাগতেছে, বুঝছো? তাহলে এই যে বইয়ের এই জায়গাটা আমি তোমাকে এই চিত্র দিয়ে সব কভার করে দিলাম, বুঝছো? এই চিত্রটা বুঝবা, এখন সব কথা শেষ। ওকে, এবার আসো আমরা পরের পেজে কি আছে দেখি। একটু ঝামেলা আছে পরের পেজে। পুরো ওঠে না কেন? উঠছে। দেখো, এই যে দেখো, এই যে ভারসাম্যের অঙ্গ। আমরা বলছিলাম যে কান কিন্তু শুধুমাত্র শুনতে সাহায্য করে না, ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। আমি বলতেছি কানের মধ্যে কিন্তু মেইন কঠিন পড়াটাই হচ্ছে অন্তঃকর্ণ, ঠিক আছে? বাকি সবকিছু সহজ, ঠিক আছে? অন্তঃকর্ণ যদি গুছিয়ে ফেলতে পারো, তোমার কাছে আর কঠিন জিনিস কিছুই থাকবে না, ঠিক আছে? দেখো, তাহলে এখানে একটু ঝামেলা আছে, আমার কাছে পার্সোনালি পড়তে আসতে ঝামেলা লাগতো, ঠিক আছে? আমি তোমাকে চিত্র দিয়ে জিনিসটা ক্লিয়ার করি। আসো, দেখো, চিত্র দিয়ে ক্লিয়ার করি। তুমি একটা চিত্র আঁকো, চিত্র আঁকে দিয়ে আমি সবকিছু কভার করবো, কারণ এই চিত্র বই পাবা না, নিজের মতো করে আঁকবো। দেখো, এই একটা ফোলা অংশ, ঠিক আছে? এরপর আরেকটা ফোলা অংশ, ঠিক আছে? এরপরে এই দুটা ফোলা অংশ মিললে এই জায়গার মধ্যে একটা পেছানো অংশ তৈরি করছে, বুঝছো? এটার নাম ইউট্রিকুলাস, ইউ লিখলাম। এটার নাম সেকুলাস, ইউট্রিকুলাস, সেকুলাস, ঠিক আছে? এরপরে দুইটা অংশ একসাথে হইয়া মনে রাখবা যে একটা জিনিস তৈরি করছে, তার নাম হলো ককলিয়া। ককলিয়া শামুকের মতো পেছানো, শামুক চিনো? শামুকের মতো পেছানো না এটা? তাহলে খেয়াল করো, এটার নাম হচ্ছে ইউট্রিকুলাস। বানান বলতে পারে ইউট্রিকুলাস, এটার নাম ইউট্রিকুলাস, ঠিক আছে? এটার নাম কি? সেকুলাস, সেকুলাস। আর এটার নাম কি? ককলিয়া। এটার নাম কি? ককলিয়া। ককলিয়া হচ্ছে অনেক পেছানো একটা জিনিস, তাই না? শামুকের মতো, ঠিক আছে? আচ্ছা, এই ইউট্রিকুলাস থেকে একটা ফোলা অংশ থেকে এরকম ভাবে একটা নালী বের হয়, মোটামুটি একটা নালী বের হয়। এটা অর্ধবৃত্তাকার নালী, বুঝছো? অর্ধবৃত্তাকার নালী। আবারও একটা ফোলা অংশ, এখান থেকে আবারও একটা অর্ধবৃত্তাকার নালী বের হয়, অর্ধবৃত্তাকার নালী। আবারও একটা ফোলা অংশ, এখান থেকে একটা অর্ধবৃত্তাকার নালী বের হয়, বুঝছো কিনা? তিনটা অর্ধবৃত্তাকার নালী বের হয়। অর্ধবৃত্তাকার তো বুঝো যে বৃত্তাকার করাটা না, অর্ধেক বৃত্তের অর্ধেক, তাই না? তাহলে মনে আছে ব্যাপারটা কি বললাম, যে ইউট্রিকুলাস থেকে তিনটা অর্ধবৃত্তাকার নালী উৎপন্ন হয়। এই যে অর্ধবৃত্তাকার তিনটা নালী উৎপন্ন হয়, খেয়াল করছো কিনা? দুইটা নালী আনুভূমিক বা এ বরাবর আছে, একটা নালী কিন্তু উলম্ব, বুঝছো? এই কথাটা খেয়াল রাখো। চিত্র দিকে সব খেয়াল করবো আমরা, এই চিত্র কিন্তু বইয়ে নাই, আমরা নিজের মতো করে এই চিত্র দিয়ে সবকিছু কভার করে ফেলবো, বুঝছো? তাহলে দেখো, ইউট্রিকুলাসের থেকে একটা ফোলা অংশ থেকে, তিনটা ফোলা অংশ থেকে, ফোলা অংশের নাম এম্পুলা, বুঝছো কিনা? মনে রাখবা, বাইরে যেতে ফোলা মানে এম্পুলা। এম্পুলা আর একটা জায়গায় আছে, বলতো কোথায় কোথায় আছে? আমি একটু মনে করে দিই, স্টিপোজোম তন্ত্রের একটা অংশে কোন একটা জায়গার মধ্যে আছে এম্পুলা, দেখি মনে করতে পারো কিনা। তাহলে কি বললাম, আমাদের অন্তকর্ণ কিন্তু এটা, আমরা কিন্তু বহিকর্ণ মধ্যকর্ণ পড়াই ফেলছি, এর প্রমাণস্বরূপ বই থেকে দাগায় দেখাই দিচ্ছি। দেখো, এই সবকিছু ছিল, এমনি মনে রাখবা। এবার আসো অন্তকর্ণ। অন্তকর্ণের মধ্যে ইউট্রিকুলাস, সেকুলাস, আর এটা হচ্ছে ককলিয়া। ইউট্রিকুলাসের থেকে একটা অংশ থেকে কিন্তু তিনটা অর্ধবৃত্তাকার নালী উৎপন্ন হয়। এই যে ফোলা অংশ থেকে উৎপন্ন হয়, ফোলা অংশের নাম হলো এম্পুলা, বুঝছো? তাহলে যদি বলি এম্পুলা কার অংশ, তুমি বলবা যে ইউট্রিকুলাসের অংশ, বুঝছো? গেল। এবার আসো এই যে ইউট্রিকুলাস এবং সেকুলাস, এরাই মূলত ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। এই তিনটা জিনিস মূলত আসলে তিনটা জিনিস, মূলত বইয়ের মধ্যে তিনটা জিনিসকে বলা হয়েছে। এই যে এই তিনটা জিনিসকে বলে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, বুঝছো? এই তিনটা জিনিস কি বলে? এই তিনটা জিনিসটি বলে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। তাহলে এই যে আমি যদি বলি তোমাকে, আমাদের আমরা যে বলছি কানের ভারসাম্য রক্ষা করে কারা কারা? এরা, বুঝছো? ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, ভারসাম্য রক্ষা করে। তাহলে শ্রবণে মূলত হেল্প করে কোনটা? ককলিয়া। তাহলে বলতো কান কি? কান বলতো, কান কাজ করতেছে কয়টা? দুইটা। কান কাজ করতেছে কয়টা? দুইটা কাজ। একটা হলো শ্রবণ, একটা হলো ভারসাম্য রক্ষা। ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলো হচ্ছে এগুলা, আর শুনতে সাহায্য করেছে এগুলা, বুঝছো? শুনতে সাহায্য করে এগুলা, শ্রবণে সাহায্য করে। তোর বানান ভুল করতেছি কেন? শ্রবণে সাহায্য করে এগুলা, বুঝছো? এখন আসো একটা কথা, হ্যাঁ, ফেসিকুলার টিউব পাইলা কই? এম্বুলা বেটার, ভেরি গুড। ফেসিকুলার টিউব নামে তো কোনো টিউব নাই। ফেসিকুলার টিউব এরকম নামে তো কোনো নাম মনে পড়তেছে না আমার। ফেসিকুলার টিউব কথা নেই। এই যে তোমার ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, এটা কি বলা হয়? কি বলে? ভেস্টিবুলার অ্যাপারেটাস। দেখো,
তো মনে রাখো একটা কথা, মনে রাখো এই যে এই কথাটা মনে রাখো যে ভতে ভতে ভারসাম্য রক্ষা করে অঙ্ক, ভতে ভেস্টিবুলার অর্গান। ভেস্টিবুলার অর্গান কারা কারা? ইট্রোকুলাস, সেকুলাস এবং তিনটা অর্ধবৃত্তাকার নালী, বুঝছো এরা। আচ্ছা এই পড়াটা পড়লাম। এবার আসো কয়েকটা শব্দ আছে এখানে, এম্পুলা, মেকুলা, তারপর তোমার এই যে কুপুলা, আরেকটা আছে এম্পোলা। এম্পোলা করে এই যে এম্পোলা, তিনটা শব্দ, মেকুলা, এম্পোলা, কুপুলা। এম্পোলা কিন্তু শিখে গেছি যে অর্ধবৃত্তাকার নালী যেখান থেকে উৎপন্ন হয়, ফোলা একটা অংশ থেকে উৎপন্ন হয়, এটা নামে এম্পোলা। বেজাল লাগবে দুইটা শব্দ, একটা হলো কুপুলা কোনটা আর একটা হলো মেকুলা কোনটা, দুইটা শব্দ একটু বেজাল লাগবে, বুঝছো। আমি তোমাকে জিনিসটা ক্লিয়ার করি চিত্র দিয়া। তাহলে এই যে এম্পোলা আছে, আমি একটা এম্পোলা তোমার চিত্র এঁকে দেখাই। একটা এম্পোলার মধ্যে কি হয়, একটা এম্পোলার উপরের দিকে এরকম স্নায়ুকোষ থাকে, স্নায়ুকোষ, বুঝছো, সংবেদী স্নায়ুকোষ থাকে। এর বাইরে একটা আবরণ থাকে, এই আবরণটার নাম, এই মোটামুটি এই জিনিসটার নাম হলো একটা আবরণ, এটার নাম হলো এটার নাম কি, এটার নাম হলো এই যে লেখা আছে এখানে অটোলিথিক আবরণ। এটার নাম কি? অটোলিথিক আবরণ। এই যে অটোলিথিক আবরণ, বুঝছো, অটোলিথিক মেমব্রেন। আচ্ছা তাহলে এখানে কিছু সংবেদী কোষ থাকে, এটা বলে অটোলিথিক মেমব্রেন। আচ্ছা আচ্ছা তাহলে মেকুলার মধ্যে কি থাকে দেখো, মেকুলার মধ্যে কি থাকে, মেকুলার মধ্যে সংবেদী স্নায়ুকোষ থাকে এবং এরা সংবেদী স্নায়ুকোষগুলো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত। তাহলে দেখো এটা কেমন মনে রাখবা, এই দেখো এই যে একটা, এই যে আমার তোমার একটা এম্পোলাকে দেখা যাচ্ছে, একটা এম্পোলার সাথে কি থাকে, কুপুলা থাকে। কুপুলা, কুপুলা মনে রাখবে ভিতরের দিকে থাকে। কুপ, কুপ কি অনেক গভীর না, ভিতরের দিকে জিনিসটা, তেমন কুপুলা ভিতরের দিকে জিনিস, এটা এম্পোলার অংশ। এখানে একটা মেমব্রেন থাকে, নাম হলো অটোলিথিক মেমব্রেন। তো এই মেমব্রেনের নাম কি, এই মেমব্রেনের নাম হলো অটোলিথিক মেমব্রেন। অটোলিথিক মেমব্রেন, অটোলিথিক মেমব্রেন। অটো মানে কি কান, লিথো, লিথো মানে পাথর, পাথর কি দিয়ে গঠিত, ক্যালসিয়াম কার্বনেট বলতে পারি। তাহলে মনে রাখো এখানে ক্যালসিয়াম কার্বনেট থাকবো, বুঝছো। তাহলে এই কথাটাই খেয়াল রাখো যে মেকুলার মধ্যে কি থাকবো, মেকুলার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নামে একটা জিনিস থাকবো, শক্ত একটা জিনিস থাকবো, অটোলিথিক মেমব্রেন। অটোলিথিক মেমব্রেন মানে কি, অটো মানে কান, লিথো মানে পাথর। তাহলে কানের মধ্যে পাথরওয়ালা একটা জিনিস, পাথর কি দিয়ে তৈরি, বলবো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, বুঝছো। এটা একটু বইরো। আর আরেকটা কথা আছে যে এখানে বিস্তারিত পড়ার দরকার নাই, এখানে কিন্তু বিস্তারিত প্রশ্ন আসে না, তোমাকে আমি জাস্ট ক্লিয়ার করে বলতেছি। এম্পোলার মধ্যে কুপুলা থাকে, তাহলে দেখো এম্পোলার মধ্যে কুপুলা থাকে, এই কথাটা মনে রাখবা। তারপরে তোমার এই যে মেকুলার কথাটা বললাম, এই কথাটা মনে রাখবা। তাহলে তিনটা শব্দ, তিনটা পোলা মনে রেখে ভালো করে, এম্পোলা, এখান থেকে পড়ার সময় তিনটা জিনিস মনে রাখবা, এম্পোলা, কুপুলা যেটা একটা এম্পোলারই অংশ, আর একটা হলো যে মেকুলা। এই তিনটা যদি ভুল না হয়, বুঝছো, এই তিনটা যদি ভুল না হয়, একটু এই শব্দ, এই তিনটা শব্দ ভালো করে তাকায় চলে যাবে এখান থেকে, শেষ, আর পড়া নাই। আচ্ছা এবার আসো সবনঙ্গ মূলত কোনটা, তাহলে আমরা এটা বুঝছি যে ভারসাম্য রক্ষা করে অঙ্গ কোনগুলো, এখানে ইউট্রিকুলাস, সেকুলাস, তারপরে তোমার অর্ধবৃত্তাকার নালী। কিন্তু এই যে সবনঙ্গ মূলত কোনটা, এটা তোমাকে বুঝে পড়তে হবে। এখন আসো আমি তোমাকে দেখাইছিলাম এই পার্টটা হচ্ছে তোমার ভারসাম্য রক্ষা করে অঙ্গ, তাহলে এই পার্টটা তোমাকে দেখাই নাই। এটা তো অনেক পেশার একটা জিনিস, পেশাটা আমরা খুলবো, এই পেশটাকে আমরা খুলবো, খুললে আমরা পড়বো, বুঝছো কিনা, আমাদের পড়াটা হবে এই জায়গার মধ্যে। এই পেশটাকে আমরা খুলে ফেলবো, তাহলে আমাদের পড়া শেষ, বুঝছো। খুলে ফেলি, দেখো আমরা খুলে আমরা চিত্রটা আঁকবো। দেখো এখানে চিত্র একটা আঁকবো, ধরো এই পেশটাকে খুলে ফেললাম, ধরো পেশটাকে খুলে ফেললাম, খুললে চিত্রটা কিরকম হবে, খুললে চিত্রটা কিরকম হবে, ঠিক আছে, খুললে চিত্রটা এরকম হবে, বুঝছো। এটা যদি আঁকি এরকম একটা চিত্র হবে, ঠিক আছে, এই ছিদ্র একটা ছিদ্র, ঠিক আছে, চিত্রটা বইয়ের মধ্যে আছে, তোমাকে আমি চিত্র এঁকে দেখাই দিচ্ছি। দেখো হ্যালো, তিনটা জায়গা তৈরি হইলো কিনা, এই একটা জায়গা, এই একটা জায়গা, এই একটা জায়গা, এটাকে বলে স্কেলা ভেস্টিবুলি। তিনটা স্তর আছে, স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, একটা হলো স্কেলা, তিনটা স্কেলা আছে, তিনটা স্কেলা তুমি বই থেকে দেখো, একটু একটু বইটা সামনে রাখো, তিনটা স্কেলা আছে, স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, একটা হলো স্কেলা টিম্পেনি, একটা হলো স্কেলা টিম্পেনি। তাহলে মনে রাখবা ভিএমটি, সিরিয়ালটা মনে রাখবা, ভিএমটি, ভিএমটি, স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি, সিরিয়ালে উপর থেকে নিচে সিরিয়ালটা মনে রাখবা। তাহলে তিনটা স্তরের নাম কি কি, ভেস্টিবুলি, মিডিয়া, টিম্পেনি। তিনটা স্তরের মধ্যে অবশ্যই তরল পদার্থ আছে। তো আমরা বলছিলাম কি বাইরের দিক অংশগুলা, বাইরের দিকে প্রাচীরের বাইরের দিকে অংশগুলা মধ্যে পেরিলিম্ফ থাকবে, ভিতরে থাকবো এন্ডোলিম্ফ। তাহলে মনে রাখবা ভিতরের অংশটার মধ্যে এন্ডোলিম্ফ আছে, ভিতরের অংশের মধ্যে কি আছে, এন্ডোলিম্ফ। আর বাইরের দিকের অংশটা আছে হচ্ছে পেরিলিম্ফ, পেরিলিম্ফ, পিএল, পিএল লিখলাম, পিএল মানে হচ্ছে পেরিলিম্ফ, বুঝছো। আচ্ছা তাহলে তিনটা স্তরের নাম বুঝলাম, কোন স্তরে কোন লিম্ফ থাকে এটা বুঝছি। আচ্ছা এবার আসো এই যে একটা স্তর, এই যে ভিতরের দিকে একটা স্তর, এই একটা স্তর, দুইটা স্তর নামে করতে হবে, দুইটা জিল্লি। একটা জিল্লির নাম হলো, একটা জিল্লির নাম হলো রেসনার জিল্লি, একটা হলো বেসিলার জিল্লি। এই জিল্লির নাম কি, রেসনার জিল্লি। দেখো রেসনার জিল্লি,
রেসনার ঝিল্লি, রেসনার্স রেসনার্স ঝিল্লি। আর এটা এটা যদি বেজে থাকে, বেজ মানে কি নিচের দিকে না, এটার নাম হচ্ছে বেজনার ঝিল্লি, বেজলার ঝিল্লি, ঠিক আছে। এটার নাম কি? বেজিলার ঝিল্লি। বেজিলার মানে কি? বেজ, বেজে আছে, বেজিলার ঝিল্লি, ঠিক আছে, বেজিলার ঝিল্লি। এটা ঝিল্লির নাম মনে রাখলাম, এটা হলো রেজনার ঝিল্লি, এটা হলো বেজিলার ঝিল্লি, বেজে আছে। এই বেজিলার ঝিল্লির মধ্যে এরকম কিছু সংবেদী কোষ থাকে, কিছু সংবেদী কোষ থাকে, এরকম সংবেদী কোষ থাকে। এই কোষগুলাই মূলত কানের মূল শ্রবণাঙ্গ, বুঝছো? এটাই মূলত কানের মূল শ্রবণাঙ্গ। এগুলাই কি মূলত এই সংবেদী কোষের সংখ্যা কত? 25 কেমন রাখবা, 25,000 মোটামুটি। এখানে 25,000-এর মতো কি থাকে, এরকম সংবেদী কোষ থাকে এই বেজিলার ঝিল্লির মধ্যে। তাহলে এটাই এখানে মেইন পড়া, বুঝছো? আমরা গভীরে আসছি, কিন্তু অনেক গভীরে আসছি। কান শুনতে সাহায্য করে কোন পার্টটা? মূলত অন্তঃকর্ণ। অন্তঃকর্ণের কোন পার্টটা? আনসার হচ্ছে ককলিয়া পার্টটা। ককলিয়ার কোন পার্টটা? ককলিয়া আসলে কোনটা? এই যে অন্তঃকর্ণের ককলিয়া খোলার পর যে বেজলার ঝিল্লি পাইছি, বেজলার ঝিল্লির মধ্যে যে সংবেদী কোষ পাইছি, এগুলোই মূলত শুনতে সাহায্য করে, বুঝছো? তাহলে খেয়াল করছো কিনা? মানুষ তো, তোমরা যারা সায়েন্সের বাইরে আছে তারা শুধু জানে যে কান শুনতে সাহায্য করে। আমরা গভীরে যাইতে কই গেছি, খেয়াল করছো কিনা? কান সাহায্য করে, করে, ভালো কথা। কোন পার্টটা মেইনলি? অন্তঃকর্ণ। অন্তঃকর্ণের কোন পার্টটা? ককলিয়া। ককলিয়ার কোন পার্টটা? ককলিয়া কই আছে? একবারে স্কেলা টিম্পিনির উপরে যে বেজলার ঝিল্লি আছে, বেজলার ঝিল্লি আমাদের সংবেদী কোষটা আর কি, মূলত এই সংবেদী কোষের গুলাই মূলত মূল শ্রবণাঙ্গ গঠন করে। তাহলে এগুলাই কি? মূল শ্রবণাঙ্গ। দেখছো কই গেলাম আমরা চিন্তা করতে করতে? মূল শ্রবণাঙ্গ, বুঝছো? এবং এটারই বলে কি? অর্গান অফ কর্টি। কারণ বিজ্ঞানী কর্টি এটারে আবিষ্কার করছে জিনিসগুলো, অর্গান অফ কর্টি, অর্গান অফ কর্টি। এখানে সংবেদী স্নায়ু কোষ কয়টা থাকে? 25,000-এর মতো। এই যে তুমি একটু পড়লা, একটু পড়লে তোমার অনেক পড়া হয়ে গেছে, আর পড়া নাই, কানের পড়া শেষ, বুঝছো? একটু খেয়াল করে দেখো, এই যে একটা প্যাচ খাইছে, প্যাচটার নাম কি? প্যাচের নাম কি? এটা হেলিক্সের মতো না? আমরা বলি না ডিএনএ ডাবল হেলিক্স, হেলিক্স মানে পেঁচানো, তাই না? এটা একটা প্যাচের মতো অংশ না? এর থেকে মনে রাখবা, হেলিক্স থেকে মনে রাখবা, এটার নাম হেলিকোট্রোমা। এটার নাম কি? হেলিকোট্রোমা, বুঝছো? তাহলে এই তো হইলো, এই তো কথা, বুঝছো? তাহলে বলো সবগুলা কভার হয়েছে কিনা? তাহলে একবার রিভিশন দিয়ে দেখো জিনিসটা কি। ভাইয়া, 3টা স্তরের নাম কি? সবার বাইরে হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, ভিতরে কি? মাঝখানে মিডিয়া, সবার ভিতরে টিম্পিনি। কোন কোন রস থাকে? ভেস্টিবুলি এবং টেম্পিনের মাঝখানে পেরিলিম্ফ থাকে। পেরি মানে বাইরের দিকের অঞ্চলে, বাইরের দিকে না এগুলো, আর সবচেয়ে মাঝখানে থাকে এন্ডোলিম্ফ। আচ্ছা ভাইয়া, দুইটা ঝিল্লির নাম কি? এখানে একটা ঝিল্লি থাকে, ঝিল্লির নাম হলো রেজনার ঝিল্লি, আর এখানে একটা বেজের মতো থাকে, বেজিলার ঝিল্লি। বেজিলার ঝিল্লির মধ্যে অনেক সংবেদী কোষ থাকে, অনেকগুলা সংবেদী কোষগুলা সংখ্যা কত? 25,000। এগুলোই মূলত শুনতে সাহায্য করে, এগুলাই মূল শ্রবণাঙ্গ। এটা কি বলে? অর্গান অফ কর্টি। এটা কিন্তু আমরা ককলিয়ার প্যাচটা খুলছি, প্যাচটা খোলার পর কিন্তু এই অবস্থা, বুঝছো? তাহলে বলো তো মোটামুটি সবগুলো জিনিস হইলো না? তাহলে বলো, এই যে আমাদের কানের কি হইলো? বহিকর্ণ, অন্তকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। অন্তকর্ণের মধ্যে ককলিয়া ছিল, ককলিয়ার প্যাচ খুলছি, এই তো পড়া। এই ছিল সহজ পার্টটা ককলিয়ার, কঠিন পার্টটা একটু এখানে। আর তো কিছু পড়া নাই। এবার আসো বই থেকে দেখি কি আছে। আর কিছুই নাই, সব পড়া হয়ে গেছে, সব পড়া হয়ে গেছে শিওর, ঠিক আছে? শামুকের পেছনের মতো বলছিলাম। 3টা প্রকোষ্ঠে দেখো, পেরিলিম্ফে পূর্ণ স্কেলা ভেস্টিবুলি, বুঝছি। মাঝখানে এন্ডোলিম্ফ থাকে, এন্ডোলিম্ফে পূর্ণ স্কেলা মিডিয়া, পড়ছি। নিচে পেরিলিম্ফে পূর্ণ টিম্পানা, পড়ছি। এবার স্কেলা মিডিয়ার উপরে কি থাকে? এই যে দেখো, চিত্র দেখো, স্কেলা মিডিয়ার উপরে রেসনার ঝিল্লি, বেসিলার ঝিল্লি, মিলিয়ে দেখো, পড়ছি। মূল শ্রবণাঙ্গ কোনটা? পড়ছি। 25,000-এর মতো থাকে। এই যে 25,000 লেখাটা কই যেন একটা আছে, এই যে 25,000 সংখ্যক এরকম রুম কোষ থাকে, পড়ছি। এই তো, আর কিছুই পড়া নাই, আর কিছুই পড়া নাই, শেষ। দেখো এবার বই থেকে, বইয়ের পড়াটা দেখো, দেখো এই যে শেষ। কান নিয়ে পড়া শেষ, কানের পড়া কম, কানের পড়া কম। তাহলে বলো, এই যে সব পড়া পড়াই দিচ্ছি, দেখো ভেস্টিবুলি, মিক্সিবুলি সব চিত্র দিয়ে পড়ে দিচ্ছি, শেষ। এই সব পড়া এখানে আছে। একটা লাইন আমি তোমাকে চিত্রের মধ্যে দেখাইছিলাম, দেখো এই যে 20 গুণ বলছিলাম, কিন্তু 20 গুণ বেড়ে যায় অস্থিমালার কারণে। এই যে অস্থিমালার কারণে, মিলিয়াসিন্থেসিসের কারণে শব্দের ব্যাগ অনেক বেড়ে যায় এখানে। এটা হচ্ছে 20 গুণ। বলছিলাম কিনা 20 দিয়ে একটা সংখ্যা আছে, বলো 20 দিয়ে সারা বইয়ে কি কি আছে বলো দেখি, মনে পড়ে কিনা তোমাদের? 20 দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে দেখি, কেবল মনে রাখতে পারছো দেখি, ঠিক আছে? দেখি এরপরে কি আছে। এরপরে আমাদের হরমোন শুরু হয়ে যাবে নাকি? এখান থেকে পড়া নাই, আর এখান থেকে পড়া নাই হরমোন।